স্পিডে গাড়ি চালাচ্ছে নীরাদ। একবার হাতঘড়িটার দিকে তাকালো। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। মা হয়তো তার অপেক্ষায় এখনও না খেয়ে আছে। অফিসে একটা জরুরি মিটিং ছিল, নয়তো 10টার আগেই বাড়ি ফেরে সে। রাস্তা ফাঁকা, মানুষজন নেই তেমন এই রাস্তায়। আনমনে গাড়ি চালাতে চালাতেই হঠাৎই ব্রেক কষে সে। দ্রুত গাড়ি থেকে নামে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার পাশে, অথচ কেউ ধরেনি পর্যন্ত। অবশ্য এখানে মানুষজন নেই। গাড়ির সামনে যায় নীরাদ। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে একটা যুবক কিছুটা আহত, তবে মাথায় আঘাতের ফলে অজ্ঞান হয়ে গেছে। আর কিছু না ভেবে তাকে নিজের গাড়িতে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলে। বারবার ভাইকে কল দিয়ে যাচ্ছে রোদ্রি। এত দেরি তো হয় না ভাইয়ার বাসায় ফিরতে। ফোন রিং হচ্ছে ঠিকই, তবে ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। ভাইয়ার চিন্তায় ভাবির অবস্থা প্রায় কাঁদো-কাঁদো। তুমি এত চিন্তা করো না তো ভাবি, হয়তো ভাইয়ার ফোনটা চুরি হয়ে গিয়েছে, অথবা অথবা কোথাও হারিয়ে গেছে। সেজন্যই ধরতে পারছে না। ভাবি এবার কেঁদেই দিল। হেঁচকি তুলে বলল, ফোন হারালে কি হয়েছে? এত দেরি তো ওর হয় না। ও তো অনেক আগে চলে আসে। তোর কি মনে হয় ও এখন রাস্তায় রাস্তায় ফোন খুঁজে বেড়াচ্ছে? ভাবির কথার কি উত্তর দিবে বুঝতে পারে না রোদ্রি। আরও কয়েকবার ফোন করে রিদানের ফোনে, কিন্তু না, একবারও রিসিভ হলো না। আমি বরং ম্যানেজার আঙ্কেলকে একটা ফোন দিই। দে, তাড়াতাড়ি দে। ম্যানেজারের নাম্বারে ডায়াল করার আগ মুহূর্তে রিদানের কল আসে। ভাইয়া ফোন দিয়েছে। বলে দ্রুত রিসিভ করে রোদ্রি। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে বলে রোদ্রি, হ্যালো ভাইয়া, কোথায় তুমি? ফোন ধরছিল না কেন? কখন আসবে? এত দেরি হয়েছে কেন? ঠিক আছো তো তুমি ভাইয়া? একসাথে এতগুলো প্রশ্ন শুনে হকচকিয়ে যায় নীরাদ। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনি একটু শান্ত হন মিস। আপনার নিজের ভাইয়ের ফোনে অন্য মানুষের গলা শুনে বেশ অবাক হয় রোদ্রি। মুহূর্তেই রাগে দক করে জ্বলে ওঠে। এতক্ষণের উৎকণ্ঠা মিশ্রিত গলায় মুহূর্তেই রাগী ভাব চলে আসে। কে আপনি? চোর নাকি? ভাইয়ার ফোন চুরি করেছেন তাই না? এই এক মিনিট, আপনি আমার ভাইকে কিডন্যাপ করেননি তো? হ্যাঁ, কী সব উল্টাপাল্টা বকছেন আপনি? মিস্টার রিদান মানে আপনার ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বলতে বলতে কথার মাঝে কেঁদে দিল রোদ্রি। মেয়েটার এমন হঠাৎ কান্নায় অপ্রস্তুত হয়ে গেল নীরাদ। মেয়েটার কান্না শুনে কেন জানি প্রচণ্ড খারাপ লাগছে ওর। সে নিজেও জানে না কেন। নরম গলায় বলল, কাঁদবেন না মিস, আপনার ভাইয়ের কিছু হয়নি, উনি ঠিক আছেন। আপনি বা ওনার ফ্যামিলির কেউ একটু হসপিটালে আসুন। হসপিটালে পৌঁছে তড়িঘড়ি করে দোতলায় ছুটল রোদ্রি। ফোনের লোকটার কেবিনের সামনে এসে দাঁড়ালো সে। একটা লোক, না, লোক বলা উচিত না, একটা ছেলে দাঁড়িয়ে আছে উল্টো দিকে ফিরে, ফোনে কথা বলছে। সামনে এগোতেই কিছু কথা কানে এলো ওর। হ্যালো মা, তুমি খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে, একটা জরুরি কাজে আছি। তুমি খেয়ে ঘুমিয়ে যাও, নয়তো কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ওষুধগুলো খেয়ে নিও মনে করে। ওপাশ থেকে কি বলল বুঝতে পারল না রোদ্রি। আমি এসে খেয়ে নিব, তুমি ঘুমিয়ে যেও, জেগে থেকো না। এক্সকিউজ মি, আপনি কি ফোন দিয়েছিলেন? পিছন থেকে কারো মিষ্টি গলার ডাক শুনে ভ্রু উঁচিয়ে পিছনে ফিরে নীরাদ। আচ্ছা রাখছি, শুভরাত্রি। বলে ফোনটা কেটে দেয়। সচেতন দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার পরনে একেবারেই সাদামাটা একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেয়া, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো লাল হয়ে আছে কান্না করার কারণে। জি আমি ফোন দিয়েছিলাম, আপনার ভাইয়া কেবিনে আছে, ডক্টরের সাথে কথা হয়েছে আমার। তেমন গুরুতর কিছু হয়নি ওনার, মাথায় হালকা আঘাত পেয়েছে আর হাতে একটু কেটে গেছে, ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। আপনারা ভেতরে গিয়ে দেখা করে আসেন। জি ধন্যবাদ। ভাইয়ের সাথে দেখা করে কেবিন থেকে বেরিয়ে এলো রোদ্রি। ভাবি এখনও ভেতরে আছে। ডক্টরের সাথে কথা বলছিল নীরাদ। রোদ্রিকে বের হতে দেখে একবার তাকিয়ে কথায় মনোযোগী হয়। রোদ্রি ধীর পায়ে যেয়ে নীরাদের পাশে দাঁড়ায়। লোকটাকে তখন কত কিছু বলেছে, অথচ এই লোকটাই ওর ভাইকে হসপিটালে নিয়ে এসেছে। নিজের মধ্যেই একটা অপরাধবোধ কাজ করছে। রোদ্রিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীরাদই বলে ওঠে, কিছু বলবেন? নীরাদের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে রোদ্রি। আমতা আমতা করে সে কি বলবে বুঝে উঠতে পারে না। নীরাদ নিঃশব্দে হাসে। মেয়েটাকে বেশ স্বাভাবিক লাগছে এখন। আপনার ভাইয়াকে বাড়িতে নিয়ে যেতে পারবেন, ঠিক মতো যত্ন নিলেই সুস্থ হয়ে যাবে। আর এই যে এটা নিন। বলে একটা প্যাকেট বাড়িয়ে দিল রোদ্রির দিকে। রোদ্রি প্যাকেটটা নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো।
এটার মধ্যে মেডিসিন আছে, সাথে প্রেসক্রিপশনও। টাইমলি খাইয়ে দিবেন। এবার আরও একটু কাচুমাচু হয়ে যায় রোদ্রি। এই অসম্ভব ভালো লোকটাকে সে কিনা চোর বলে দিল। আসলে তখনকার কথায় আমি কিছু মনে করি নাই। আপনি নিতান্তই বাচ্চা মেয়ে, না বুঝে বলে ফেলেছেন। বাচ্চাদের কথা ধরতে নেই, সো ইটস ওকে। বলে একটা মিষ্টি হাসি দিল নীরাদ। হাসিটা মিষ্টি হলেও রোদ্রির কাছে সেটা গা জ্বালানো মনে হলো। লোকটা তাকে ঠান্ডা মাথায় অপমান করে দিল। আপনার আমাকে বাচ্চা মনে হচ্ছে? আপনি কি নিজেকে কোনোভাবে বয়স্ক প্রমাণ করতে চান? ওকে ফাইন, যান। আপনি বাচ্চা নন, একজন বয়স্ক মহিলা। এবার খুশি? রাগে এবার কান্না পেয়ে গেল রোদ্রির। নীরাদ আবারও অপ্রস্তুত হয়ে যায়। মেয়েটা কখন কি করে বোঝা যায় না। যখন তখন কান্না করে, রেগে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। সে তো একটু মজা করছিল, কিন্তু মেয়েটা যে সিরিয়াসলি নিবে বুঝতে পারে নাই। আরে আমি মজা করছিলাম, আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ, কাঁদলে কিন্তু আপনাকে সত্যি বাচ্চা মনে হবে। জোর গলায় চেঁচিয়ে বলে উঠল রোদ্রি। কাঁদছি না আমি। বলে কেবিনের দিকে হনহন করে হেঁটে যায়। রোদ্রির পিছে পিছেই কেবিনে ঢুকে নীরাদ। রিদানকে উদ্দেশ্য করে বলে, চলুন আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। রিদান কিছু বলতে যাবে তার আগেই রোদ্রি বলে, আমরা একাই যেতে পারবো। রোদ্রির কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে নীরাদ বলল, এত রাতে সিএনজি পাবে না ভাইয়া। তোরা গাড়িতে আসিসনি? না, আঙ্কেল তো ছুটিতে। নীরাদ, তুমি তাহলে একটু পৌঁছে দিয়ে আসো, আমাদের বাসা কাছেই। জি ভাইয়া, অবশ্যই, আপনারা আসুন। রোদ্রিদের বাসার সামনে থামলো নীরাদের গাড়ি। ভাবি আর ভাইয়া ওনাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে গেল। রোদ্রি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখনই নীরাদ ডাকলো, মিস রোদ্রি, জি। আপনার ভাইয়ার ফোন আর ওয়ালেট ওনার পকেটে পেয়েছিলাম, আর তখনকার জন্য সরি। আমি আপনাকে কাঁদাতে চাইনি। আপনি খুবই মিষ্টি একটা মেয়ে। ভাইয়ার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বলে একটা মুচকি হাসি দিল নীরাদ। চেহারায় সারাদিনের ক্লান্তি ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে যতটা অসহ্যকর লাগছিল লোকটাকে, এখন ঠিক ততটাই ভালো লাগছে। কি চমৎকার অমায়িক হাসি। অনেক কিছুই বলতে ইচ্ছা করছিল, তবে কিছুই বলতে পারল না। জি, আল্লাহ হাফেজ। নীরাদ গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। রোদ্রিও ভেতরে ঢুকে গেট লাগিয়ে দিল। এটাই কি শেষ দেখা, নাকি কেবলই শুরু? আকাশে এখনও মেঘ ডাকছে, হয়তো জানান দিচ্ছে শুভ সূচনার। সকালে ভাইকে নাস্তা খাইয়ে দিচ্ছিল রোদ্রি। ভাবি রান্না করছে রান্নাঘরে। কালকে তোর অনেক কষ্ট হয়েছিল বোন। তোর বাবি প্রেগনেন্ট, এই অবস্থায় ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলি, তার উপর গাড়ি ছিল না। কি যে বলো না তুমি, হসপিটালে আর আমরা কি বাসায় বসে থাকবো নাকি? বাদ দাও তো এসব। তোমার ব্যথা কমেছে? কমেছে। কালকে নীরাজ ছেলেটা না থাকলে যে কি হতো। ও ঠিক সময় না আসলে আমি ওখানেই পড়ে থাকতাম। ভীষণ ভালো ছেলেটা, পাশের এলাকায় থাকে। তোকে ওই ফোন দিয়ে জানিয়েছিল না? এখন ওষুধগুলো খাও তো ভাইয়া। রোদ্রি ওষুধগুলো দিয়ে পানি খাইয়ে দিচ্ছিল রিদানকে। তখনই ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে প্রচণ্ড বিরক্ত লাগলেও ভাইয়ের সামনে তা প্রকাশ করলো না। মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে ফোনটা হাতে নিল। ফারহান ফোন করেছে? হুম। যা, তুই ঘরে যেয়ে কথা বলবুন, আমি একটু ঘুমাবো। ঘরে এসে দরজা লাগিয়ে দিল রোদ্রি। ফোনটা এখনও অনবরত বেজেই চলেছে। লোকটার সাথে কথা বলতে হবে ভেবেই অসহ্য লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? দেখুন, আপনাকে আমি এসব বলতে মানা করেছি। আপনার সাথে এখনো বিয়ে হয়নি যে আপনি আমাকে জান ডাকবেন। রাগ করছো কেন জান? বিয়ে হয়নি, কিন্তু হয়ে তো যাবে, এবং খুব শীঘ্রই। অসহ্যকর। কথাটা আসতে বললেও ফোনের এপাশ থেকে ফারহান ঠিকই শুনে ফেলল। এই অসহ্যকর মানুষটাকেই তোমার আজকে সারাটা বিকাল সহ্য করা লাগবে। সো বি প্রিপেয়ার্ড। কথাটা শুনে ভ্রু কুচকে এলো রোদ্রির। খানিকটা অবাক হয়ে বলল, মানে দেখা করছি আমরা, তোমাকে নিতে আসবো বিকালে, রেডি হয়ে থাকো। ইম্পসিবল, আমি যেতে পারবো না, সরি। কেন? ভাইয়া ভাবির অনুমতি না নিয়ে আমি কোথাও যাই না। তোমার ভাবির থেকে পারমিশন নিয়েই আমি তোমাকে বলেছি। এরপর নিশ্চয়ই তোমার কোনো সমস্যা থাকার কথা না। রোদ্রি কিছুক্ষণ চুপ থেকে অনুরোধের স্বরে বলল, প্লিজ আজকে না, আমি। আর কোনো কথা নয়, বিকেলে যেন লেট না হয়। আই জাস্ট নিড ইউ টুডে। খট করে কেটে গেল ফোনটা। ঠাস করে ফোনটা ছুঁড়ে মারল রোদ্রি। খুব করে কান্না পাচ্ছে ওর, খুব। রোদ্রির বয়স যখন 6 বছর, তখনই ওর বাবা মারা যায় হার্ট অ্যাটাকে। বাবার মৃত্যুর শোকে 7 দিনের মাথায় ওর মাও স্ট্রোক করে।
এতিম হয়ে যায় দুই ভাই বোন। তারপর কয়েক বছর চাচাদের সাথে নিজেদের বাড়িতেই ছিল। ধীরে ধীরে রিদান নিজের বিজনেস দাঁড়া করায়। সেই ভিত্তিতেই আজ সে সফল বিজনেসম্যান। বর্তমানে ওরা যেই বাসায় থাকে সেটা রিদান নিজের টাকায় কিনেছে। ওদের বাবা যখন মারা যায় তখন ওদের বাসায় জমি জমা নিয়ে বেশ ঝামেলা চলছিল। কয়েকবার ওর চাচাদের সাথে ঝগড়াও হয়েছিল ওর বাবার। এর মধ্যেই হঠাৎ ওর বাবার অ্যাটাক হয়। ডাক্তার বলেছিল অতিরিক্ত টেনশনের কারণে অ্যাটাক হয়েছিল। তখন থেকেই রিদান বাবার মারা যাওয়ার পিছনে ওর চাচাদের দায়ী করে। ওর ধারণা এই সম্পত্তিজনিত কারণেই ওর বাবা টেনশনে ছিল। বিয়ে করার পর রিদান আর ওই বাসায় থাকেনি। বউ আর বোনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। ছোট থেকে এই ভাই রদ্রিকে আগলে রেখেছে আর ভাবিত যেন ওর মা। নিজের সন্তানের মতোই আদর করে। ভাই ভাবির উপর কখনোই কোনো কথা বলেনি রদ্রি, কখনো বলতে পারবেও না, আর বলতে চায়ও না সে। ফারহান ভাইয়ার বন্ধুর ছোট ভাই, ভাইয়ার পছন্দের ছেলে। রিদান যখন তার মতামত জানতে চেয়েছিল তখন না বলতে পারে নাই রদ্রি। তার সাথে বাগদান হয়ে গেছে রদ্রির। হয়তো বিয়েটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এমন না যে রদ্রি কাউকে ভালোবাসে। ফারহানকে বিয়ে করতে তার কোনো সমস্যাও ছিল না, কিন্তু লোকটা সবার সামনে যতটা ভালো দেখায় সে ততটা ভালো না। সুযোগ পেলেই রদ্রির সাথে অসভ্যতামি করে সে। তার কথাবার্তাও বিশেষ সুবিধার লাগে না রদ্রির কাছে। সন্ধ্যা 6:30 বাজে। গাড়ি নিয়ে বেরিয়েছে নীরাদ। কোনো উদ্দেশ্য নেই, এমনি ঘুরতে বেরিয়েছে। কালকে রাতের পর থেকেই ভালো লাগছে না তার। রাতে ঘুমও হয়নি ঠিকমতো। মনের মধ্যে বারবার একটা অদ্ভুত ইচ্ছা জাগছে। কারণটা তার জানা নেই, তবে তার খুব রদ্রিকে দেখতে ইচ্ছা হচ্ছে। রদ্রিদের বাসার কাছেই একটা জায়গায় গাড়ি থামিয়ে অযথাই দাঁড়িয়ে আছে সে। হঠাৎই একটা গাড়ি থামলো ওদের বাসার সামনে। রদ্রিকে বের হতে দেখে মুখে হাসির রেখা ফুটে উঠল নীরাদের। দ্রুত পায়ে এগিয়ে গেল সে। মিস রদ্রি কেমন আছেন? পাশ থেকে কারো ডাকে চমকে উঠল রদ্রি। চোখ ঘুরিয়ে নীরাদকে দেখে বেশ অবাক হলো। জি ভালো, আপনি এখানে? এসেছিলাম একটা কাজে, আপনার সাথে দেখা হয়ে গেল। বেশ উৎফুল্ল শোনায় ওর গলা। রদ্রি কিছু বলবে তার আগেই ফারহান পাশে এসে দাঁড়ায়, হাত ধরে রদ্রির। রদ্রি ছাড়াতে চায় কিন্তু পারে না। শক্ত করে ধরে আছে ফারহান। বিষয়টা চোখ এড়ায় না নীরাদের। কে উনি? উনি কালকে ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ফারহানের দিকে হাত বাড়িয়ে দেয় নীরাদ। হাসি মুখে বলে, আমি নীরাদ আহমেদ। ফারহানও হাত মেলায়। আমি ফারহান চৌধুরী। নাইস টু মিট ইউ। রদ্রিকে জিজ্ঞেস করে, কে হয় উনি? আপনার কাজিন? না, আমার বাগদত্তা। রদ্রির মুখে বাগদত্তা শব্দটি শুনে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে গেল নীরাদ। তারপর নিজেকে সামলে নিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলল, ও কংগ্রাচুলেশন। বিয়ে কবে আপনাদের? নীরাদের প্রশ্ন শুনে রদ্রিকে আরও কাছে টেনে নিল ফারহান। রদ্রির অস্বস্তি বোধটা খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল নীরাদ। মেয়েটা কেমন যেন উসখুস করছে, কিন্তু কেন? সেটা হতে এখনও দেরি নীরাজ সাহেব। তার অনার্স শেষ হওয়ার আগে সে কিছুতেই বিয়ে করবে না। উত্তরে মৃদু হাসল নীরাদ। বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। সিটে হেলান দিয়ে চোখ বুজে রইল। মাথায় শুধু রদ্রির বলা আমার বাগদত্তা কথাটাই ঘুরছে। উনি অন্য কারো ব্যাপারটা ভাবতেই মনটা বিষিয়ে উঠছে। ফারহানের প্রতি রদ্রির আচরণও তাকে ভাবিয়ে তুলছে। মেয়েটার কি বিয়েতে মত নেই, নাকি শুধু সে সামনে ছিল বলেই লজ্জা পাচ্ছিল? ঘরে এসে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিল রদ্রি। বালিশে মুখ গুজে কিছুক্ষণ পড়ে রইল। লোকটার সামনে কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছিল কিছুক্ষণ আগে। ফারহান কিভাবে ধরেছিল তাকে, ওনার সামনে কিছু বলতেও পারছিল না। দরজা ঠেলে মায়ের রুমে ঢুকল নীরাদ। মনিরা আহমেদ তখন এক মনে তসবিহ গুনছিল। দরজা খোলার শব্দ শুনে মুখ তুলে তাকালো সে। নীরাদকে দেখে খুশি হলেও পরক্ষণেই মুখে চিন্তার ছাপ ফুটে উঠল তার। ছেলেকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে, চোখগুলো লাল হয়ে আছে, চুল উস্কো খুস্কো। আসবো মা? ছেলের ডাকে ধ্যান ভাঙল তার। আয় বাবা। ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসলো নীরাদ। মনিরা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? নীরাদ কিছু বলল না। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল সে। মনিরা বেগমের কপালের চিন্তার ভাঁজটা আরও একটু কুঁচকে এলো। তার ছেলের যে মন খারাপ
এটা বেশ ভালোই বুঝতে পারলো। আদুরে গলায় বললেন, কি হয়েছে বাবা, বল আমাকে। শরীর খারাপ? হুম, আমি ঠিক আছি মা। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা মা, তুমি তো বাবাকে এখনো ভালোবাসো তাই না? ছেলের মুখে হঠাৎ এই প্রশ্ন শুনে যার পরনায় অবাক হলেন মনিরা। ছেলের সাথে যে অনেকটাই সহজ। নীরাদের যখন 10 বছর বয়স তখনই ওর বাবা মারা যায়। স্বাভাবিক মৃত্যুই হয় ওর বাবার। এরপর আজ 19 বছর হতে চলল। ছেলেকে একাই মানুষ করেছেন তিনি। বাসার লোকেরা অবশ্য বলেছিল বিয়ে করতে, কিন্তু প্রথমত ছেলের কথা ভেবে এবং দ্বিতীয়ত তিনি নিজের স্বামীর জায়গা কাউকে দিতে পারবেন না। এই জন্য বিয়ে করেননি মনির আহমেদ। স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন উনি। হয়তো আজ মানুষটা নেই, তবে ভালোবাসাটা এতটুকুও কমেনি। স্বামীর কথা মনে পড়াতে চোখ দুটোও ভিজে এলো তার। এক হাতে পানি মুছে সিক্ত গলায় বললেন, তোর বাবা মানুষটাই এমন, ওনাকে ভালো না বেশে থাকা যায় না রে। বড্ড ভালো মানুষ ছিলেন উনি, আল্লাহর অনেক প্রিয়। নয়তো কি আর আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে যান? কিন্তু বাবা তো নেই। ছেলের কথায় মৃদু হাসলেন উনি। তো কি হয়েছে? উনি নেই বলে কি আমি ভালোবাসতে পারবো না? শোন বাবা, ভালোবাসাটা একান্তই নিজস্ব অনুভূতি। কাউকে ভালোবাসলে যে সেটা প্রকাশ করতেই হবে বা সবাইকে দেখাতে হবে যে আমি তাকে ভালোবাসি, এমনটা নয়। মুখে না বলেও ভালোবাসা যায়, কাজকর্মে ভালোবাসা প্রকাশ করা যায়। ভালোবাসা তো আর চাপিয়ে দেওয়া যায় না, জোর করে আদায়ও করা যায় না। এটা আদায় করার মতো বস্তু না। তুই কাউকে ভালোবাসলে বাসবি, সে বাসুক আর নাই বাসুক। এখন বলতো এসব কথা কেন বলছিস? মায়ের কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল নীরাদ। বিষণ্ণে ভরা চেহারাটায় হালকা হাসির রেখা ফুটে উঠেছে। মায়ের কথাগুলো যেন বড্ড প্রয়োজন ছিল এই সময়। না এমনি। আচ্ছা তুমি থাকো, আমি শাওয়ার নিয়ে আসি, তারপর একসাথে খেয়ে নিব। আচ্ছা যা। ছেলের এড়িয়ে যাওয়াটা বুঝতে পারলেন উনি, তাই আর বেশি কিছু বললেন না। তবে নীরাদ কথাবার্তায় ব্যাপারটা আঁচ করতে পেরেছেন উনি। এই জন্যই ওই কথাগুলো বললেন। তিনি চান না তার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত নিক। বিকালে হাঁটতে বেরিয়েছে মনিরা বেগম। বাড়ির পাশের একটা পার্কেই ঘুরে ঘুরে দেখছেন উনি। রোজ না হলেও প্রায়ই বিকালে হাঁটেন উনি। বাড়ির পাশেই এমন একটা পার্ক থাকায় বেশি দূরে যান না, এখানেই ঘোরাফেরা করেন। এই দিকটায় গাছপালা বেশি, তাই মানুষ নেই তেমন। হঠাৎই হাঁটুতে প্রচণ্ড টান অনুভব করলেন উনি। এক হাতে হাঁটু চেপে উবু হয়ে গেলেন। চোখ মুখ ব্যথায় কুঁচকে এলো তার। ঘাসের উপরই বসে পড়লেন। তার আগেই পাশ থেকে কেউ এসে ধরল ওনাকে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে আন্টি? আমাকে ধরুন, নয়তো পড়ে যাবেন। পাশে থাকা মেয়েটার হাতটা শক্ত করে ধরলেন মনিরা। মেয়েটা তাকে ধরে ধরে পাশের একটা বেঞ্চে বসালো। আপনার কি হাঁটুতে ব্যথা হচ্ছে আন্টি? হ্যাঁ রে মা, এতদিন ছিল না, আজকে হঠাৎই কেন হলো বুঝতে পারছি না। আপনি কার সাথে এসেছেন? আমি তাকে ডেকে নিয়ে আসি। আমি একা এসেছি মা, পাশেই আমার বাসা। ও, তাহলে আপনার ব্যথা একটু কমলে বাসায় দিয়ে আসি। মেয়েটার ব্যবহারে রীতিমতো মুগ্ধ মনিরা। চেহারার দিকে তাকিয়ে দেখলো বেশ মিষ্টি দেখতে মেয়েটা। নাম কি মা তোমার? জি, আমার নাম রোদ্রি। বাহ, বেশ মিষ্টি নাম। নামের সাথে তুমি নিজেও বেশ মিষ্টি। জবাবে মৃদু হাসল রোদ্রি। মহিলাটির মিষ্টি মেয়ে কথাটা শুনে নীরাদের প্রথম দিন বলা আপনি খুব মিষ্টি একটা মেয়ে কথাটা মনে পড়ে গেল রোদ্রির। মনিরা বেগমকে বাসায় নিয়ে এসেছে রোদ্রি। গাড়িতে উঠতে কষ্ট হবে বলে হাত ধরে নিয়ে এসেছে উনার বাসায়। আসার পথে সারাক্ষণই উনি এটা ওটা জিজ্ঞেস করেছে। অনেক মিশুক মহিলা, বেশ বিত্তবান। বাড়িঘর দেখলেই বোঝা যায়। বাসায় বেল বাজাতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। কাজের লোক হবে হয়তো। মনিরাকে সোফায় বসিয়ে দিল রোদ্রি। আন্টি, আমি তাহলে আসি। সে কি মা, কিছু খেয়ে যাও। আমার জন্য কতটা কষ্ট হলো তোমার। না না, কষ্ট কেন হবে? আজকে আর কিছু খাবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। বাসায় এসে ঢুকতেই সোফায় বসা মানুষটাকে দেখে বেশ ভালোই অবাক হয়ে গেল রোদ্রি। সোফায় বসে আছে নীরাদ, বেশ হাস্যোজ্জ্বলভাবে কথা বলছে তার ভাইয়ার সাথে। উনি এখানে কি করছেন? প্রশ্নটা মাথায় আসলে মুখে বলার আগেই ভাবি পাশ থেকে বলল, তোর ভাইয়াই আসতে বলেছে বুঝলি।
ডিনারটা আমাদের সাথেই করতে বলেছে। সেদিন এত সাহায্য করলো, কিছু না করলে ব্যাপারটা খারাপ দেখায়। ভালো করেছো। তোর ফিরতে এত দেরি হলো যে? পরে বলবো না ভাবি, এখন একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। ভাইয়ের সাথে দেখা করে নীরাদকে সালাম দিয়ে নিজের রুমে চলে গেল রোদ্রি। অন্ধকার রুমে আধশোয়া হয়ে বসে আছে ফারহান, হাতে জ্বলন্ত সিগারেট, পাশেই বিয়ারের কাচের বোতল। আজকাল এসবে তার নেশা হয় না। বোতলের পর বোতল বিয়ার খেলেও মাতাল হয় না সে। তার চোখে মুখে শুধু একটাই নেশা, আর সেটা হলো রোদ্রির নেশা। রোদ্রিকে কাছে পাওয়ার নেশা সে কিছুতেই কাটাতে পারে না। গত 1 বছর থেকে রোদ্রিকে নানাভাবে কাছে পাওয়ার চেষ্টা করছে সে, কিন্তু সব চেষ্টাই বিফলে গেছে। মেয়েটা অনেক ঘাড়তেরা, সামান্য ছুঁয়ে দিলে এত রাগের কি আছে বুঝতে পারে না সে। বিছানায় না হয় বিয়ের পরেই যাবে। টেবিলে হরেক রকম খাবার সাজানো, নীরাদ বসে আছে চুপ করে। ভাবির কথায় মনে হচ্ছে সে এগুলো সব নীরাদকে খাইয়ে ছাড়বে। রুদ্রি কোথায় মীরা? রিদানের প্রশ্নে মুখ তুলে তাকায় মীরা, ব্যস্ত কণ্ঠে বলে। ডেকেছি, চলে আসবে। মীরার কথা শেষ না হতেই সিঁড়ি বেয়ে নিচে আসে রোদ্রি। নীরাদ কয়েক সেকেন্ড পলক্ষীন তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। একটা মেয়েকে সাধারণভাবেই এতটা অসাধারণ কিভাবে লাগে? এর আগে যে 2 দিন দেখা হয়েছিল তখন রোদ্রির মাথায় ঘোমটা দেয়া ছিল, কিন্তু আজ নেই। চুলগুলো হাত খোপা করা। নীরাদের একেবারেই সামনে চেয়ারটায় বসেছে রোদ্রি। রোদ্রির পাশে মীরা। টুকটাক কথা হচ্ছে তাদের মাঝে। মীরা বারবার উঠে এটা ওটা দিচ্ছে নীরাদের প্লেটে। রোদ্রি এক মনে খাচ্ছে। খাওয়ার সময় কথা তার পছন্দ না। হঠাৎই নীরাদ বলে উঠল, আপনার বোন তো আমাকে রীতিমতো চোরি বানিয়ে দিয়েছিল ভাইয়া। রোদ্রি স্থির দৃষ্টিতে নীরাদের চোখে চোখ রাখে। লোকটার চোখে দুষ্টুমি খেলা করছে, মুখে প্রশস্ত হাসি। কি বলো? রুদ্রি নীরাদকে তুই চোর বলেছিস? রোদ্রির রাগে দৃষ্টি নিক্ষেপ নীরাদের দিকে। আমি কি জানতাম নাকি তুমি হসপিটালে? একজনের ফোনে অন্য কারোর কণ্ঠ শুনে যে কেউ চোর ভাবাটাই খুব স্বাভাবিক নয় কি? শব্দ করে হেসে ওঠে রিদান আর মীরা। ও একটু বাচ্চামি স্বভাবে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, সেটা তো আগেই বুঝেছি। নীরাদ, তুমি তো কিছুই নিচ্ছ না। বলে মীরা আবারও উঠতে গেলে রোদ্রি থামিয়ে দেয়। তুমি এতবার উঠো না তো, আমি দিচ্ছি। বলে তরকারির বাটি হাতে নেয়। নীরাদের প্লেটে তরকারি দিয়েই যাচ্ছে রোদ্রি। নীরাদ বারবার না করা সত্ত্বেও দিয়ে যাচ্ছে। নীরাদ থামানোর জন্য বেখেয়ালিভাবে রোদ্রির হাত ধরে শক্ত করে। রোদ্রি থেমে যায়, চমকিয়ে নীরাদের দিকে তাকায়। নীরাদ দ্রুত ছেড়ে দেয়। অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই, তবে রিদান আর মীরার সামনে কিছু বলে না। খাওয়া শেষে সব গুছিয়ে রাখে রোদ্রি। নীরাদের দিকে পানি এগিয়ে দেয়। গ্লাস নেওয়ার সময় নীরাদের চোখে স্পষ্ট জল জল করে ওঠে রোদ্রির অনামিকা আঙুলে পরানো সাদা পাথরের আংটি। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে সে। রিদানের থেকে কথার চলে জানতে পেরেছে মাত্র 1.5 মাস আগেই ওর বাগদান হয়েছে। ইস, কেন যে আর কিছুদিন আগে তার সাথে রোদ্রির দেখা হলো না। হলে হয়তো তার সাথে এই হৃদয়ের অসহ্য দহন যন্ত্রণার সাক্ষাৎ হতো না। দুপুরে ভার্সিটির পর বিকেল পর্যন্ত কোচিং করে তারপর বাড়ি ফেরে রোদ্রি। আজকে কোচিং করে বের হয়েই দেখে ফারহান গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রোদ্রি এগিয়ে যেতেই হাত টেনে গাড়িতে বসায়। রোদ্রি তাড়াহুড়ো করে বলে ওঠে, আমি আপনার সাথে যাব না, বাড়ি যাব প্লিজ। ফারহান সবে মাত্র সিট বেল্ট বাঁধছিল। রোদ্রির কথায় ওর দিকে ফিরে তাকায় সে। রোদ্রির চোখে চোখ রাখে সে। চোখ নামিয়ে মাথা নিচু করে রোদ্রি। এক হাত দিয়ে নিজের সিট বেল্টটা মুচড়াতে থাকে সে। সে জানে ফারহান তার ভাই ভাবির অনুমতি নিয়েই তাকে নিতে এসেছে, তাই এই অযৌক্তিক যুক্তি দেখিয়ে লাভ নেই। নতুন কোনো বাহানা খোঁজার জন্য মস্তিষ্কের মধ্যে কয়েকবার চিরুনি অভিযান চালায় সে। গাড়ি স্টার্টের শব্দে হুঁশ ফিরে তার। করুণ চোখে ফারহানের দিকে তাকাতেই ভরাট গলায় বলে ওঠে ফারহান, সিট বেল্টটা মুচড়ানোর জন্য নয়, ওটা বাদও যান, নয়তো বাড়ি খেয়ে বাহানা খুঁজার সেই মাথাটাই থাকবে না। একটা শয়তানি হাসি দিয়ে ড্রাইভিংয়ে মন দিল সে। বাধ্য হয়ে সিট বেল্ট বেঁধে সিটে মাথা এলিয়ে দিল রোদ্রি। খুব ক্লান্ত লাগছে তার, ঘুম পাচ্ছে অনেক। আর চোখে একবার রোদ্রির দিকে তাকালো ফারহান। এই মেয়েটাকে দেখলে ওর কামনা জাগছে ঠিকই, তবে কোথায় যেন কিছু একটা বাধা দেয়। অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল ওর, তবে এই প্রথম মেয়ে যার সাথে জোর করে তেমন কিছুই করতে পারে না সে। মায়া লাগে খুব।
নিজের বাসার রোডে গিয়েও গাড়ি ঘুরিয়ে ফেলে ফারহান। রোদ্রির বাসার সামনে এসে গাড়ি থামায়। রোদ্রির কাছে যে হালকা করে ডাকে। রোদ্রি একটু নড়ে আবার ঘুমিয়ে যায়। ফারহান এক দৃষ্টিতে কিছুক্ষণ রোদ্রির গলার তিলটার দিকে তাকিয়ে থাকে। হালকা করে ঠোঁট ছুঁয়ে দেয়। ঘুমের মধ্যেই কেঁপে ওঠে রোদ্রি। ফারহান নিঃশব্দে হেসে গাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ্রিকে কোলে তুলে নিয়ে বাড়িতে ঢুকে রিদান আর মীরার প্রশ্ন এড়িয়ে রোদ্রির রুমে যে বিছানায় শুইয়ে দেয় আলতো করে। নরম বিছানা পেয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে রোদ্রি। ফারহান নিচে নামতেই মীরা প্রশ্ন করে, তুমি না বললে তোমার বাসায় নিয়ে যাবে, নিয়ে এলে যে? গাড়িতেই ঘুমিয়ে গেছে ভাবি, ক্লান্ত লাগছিল দেখে। আজকে রেস্ট নিক, অন্যদিন নিয়ে যাব নে। বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে আসে ফারহান। ওকে ঘুমাতে দেখে যে শান্তিটা লাগছে সেটা জোর করে বাসায় নিয়ে যাওয়ার মধ্যে পেত না সে। মেসেঞ্জারে টুংটাং করে ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়েই ফোনটা হাতে নেয় নীরাদ। মেসেজে ঢুকে কপাল কুঁচকে যায় তার। বেশ কিছু ছবি পাঠিয়েছে ইমন। ডাটা কানেকশন স্লো, তাই দেখা যাচ্ছে না ছবিগুলো। এক মধ্যেই আরিফের কল আসে। রিসিভ করে সে। হ্যাঁ আরিফ বলো। স্যার, রোড্রি ম্যাডাম আর ওনার ফিউন্সের কিছু ছবি পাঠিয়েছে আপনাকে, দেখেছেন? না দেখিনি এখনো। রোদ্রি ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার পেমেন্ট পৌঁছে যাবে। আচ্ছা স্যার। খুশি মনে ফোন রেখে দিল আরিফ। ছবি নিয়ে বেশি মাথা ঘামালো না নীরাদ। রোদ্রি ঠিকই আছে, এটাই যথেষ্ট তার জন্য। ফারহান ছেলেটার উপর ভরসা নেই তার। ফোনটা পাশে রেখে আবারও কাজে মন দিল সে। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে রোদ্রির। নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে বেশ অবাক হয় সে। সে তো ফারহানের সাথে ছিল, তাহলে এখানে কিভাবে এলো? দরজায় নক করার শব্দ হয়। রুদ্রি, উঠেছিস? হ্যাঁ আসো ভাবি। রুমে ঢুকে লাইট জ্বালায় মীরা। ভাবি, আমি না ওনার সাথে ছিলাম, এখানে কি করে এলাম? রোদ্রির কথায় ওর পাশে বসে মীরা। মাথায় হাত বুলিয়ে তখনকার কথা বলে। রোদ্রি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যায়। তার ছোট্ট মাথায় একটা প্রশ্নই ঘোরে। অসভ্য লোকটা এত ভালো হলো কেমনে? ফারহান তোর অনেক খেয়াল করে রুদ্রি, দেখবি ওর সাথে তুই অনেক সুখী হবি। তোর ভাই তোর জন্য সঠিক মানুষ বেছে নিয়েছে। মীরার কথার জবাবে কিছু বলে না রোদ্রি। ভাবে এই মানুষ দুইটাকে সে কিভাবে মানা করত বিয়ের জন্য। রাতের বেলা ফোন নিয়ে বসে নীরাদ। রোদ্রিদের ছবিগুলো বের করে অলস ভঙ্গিতে প্রেয়সীকে দেখার প্রবল ইচ্ছা ফুটে উঠেছে তার। সামনে থেকে না হোক, ছবিতেই দেখুক, ছবিতেই তৃষ্ণা মিটিয়ে নিবে সে। তবে হয় তার উল্টো, মুখে হাসির বদলে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে তার। মাথাটা ভারী ভারী লাগে। ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে সে। রাগ কমানোর চেষ্টা করে। চোখের সামনে রোদ্রিকে চুমু খাওয়ার দৃশ্য ভেসে ওঠে। কেমন এলোমেলো লাগে তার, কিন্তু এটা তো স্বাভাবিকভাবে সে কেন মেনে নিতে পারছে না? রোদ্রির মত থাকলে এটাই তো হওয়ার ছিল। সে তো জানে রোদ্রি তার না, তবে কেন এত যন্ত্রণা? কেন নিজেকে কেন গুছিয়ে বোঝাতে পারছে না সে? কয়েকদিন এতটা এলোমেলো কেন হয়ে গেল সে? হাজারটা কেন থাকলেও উত্তর একটারও নেই। নিজের জীবনের প্রিয়টাকে অন্য কারো প্রিয় হতে দেখার ব্যাপারটা বুঝি এতটা তীব্র? চারদিকে স্নিগ্ধ পরিবেশ। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। পড়ন্ত বিকেলবেলা। পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে নীরাদ। পরনে তার সাদা রঙের টি শার্ট, সাথে কালো ট্রাউজার। এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত ফোন স্ক্রল করছে সে। মাঝে মধ্যে চোখ উঠিয়ে মার দিকে নজর রাখছে। একটু দূরেই মনিরা আহমেদ অলস ভঙ্গিতে হাঁটাহাঁটি করছেন। নীরাদকে এক প্রকার জোর করেই নিয়ে এসেছেন তিনি। তার অবচেতন মন বারবার রোদ্রিকে খুঁজছে। সেদিনের পর মেয়েটাকে আর দেখেনি পার্কে। একা একা হাঁটতে ভালো লাগে না। আর নীরাদ আজকে দুপুরেই বাড়ি ফিরেছে অফিস থেকে, তাই তাকে সঙ্গে করেই নিয়ে এসেছে সে। হঠাৎই সামনে তাকিয়ে একটা দৃশ্য চোখে পড়তেই তার মুখে হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকিয়ে পিছনে ফিরল রোদ্রি। রাস্তার কিছু বাচ্চাদের ঝালমুড়ি কিনে দিচ্ছিল ও। ভার্সিটির পর আজ আর বাসায় যায়নি ও, সোজা এখানে চলে এসেছে। পিছনে তাকিয়ে মনিরাকে দেখে হাসি মুখে সালাম দিল সে। কেমন আছেন আন্টি? আপনার ব্যথা কমেছে? রোদ্রির ব্যবহারে আজও মুগ্ধ মনির আহমেদ। মেয়েটার মধ্যে বিরক্তি নামক শব্দটার অস্তিত্ব নেই।
আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকেও একা এসেছেন আন্টি? আবার ব্যথা হলে? আজ আর একা আসিনি মা, আমার ছেলে এসেছে সাথে। ও আচ্ছা। এরই মধ্যে ঝালমুড়িওয়ালার টাকা চেয়ে ব্যাগ থেকে টাকা বের করে দেয় রোদ্রি। বাহ, তুমি তো বেশ ভালো মা। কজনই বা ওদের সাথে এমন ব্যবহার করে? জবাবে মুচকি হাসল রোদ্রি, কিছু বলল না। নিজের প্রশংসা শুনলে ওর কেমন জানি অস্বস্তি লাগে। পরিচিত পুরুষালী কণ্ঠে ধ্যান ভাঙে ওর। সামনে নীরাতকে দেখে বেশ অবাক হয়। নীরাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ্রির দিকে। আজকে 2 দিন পর রোদ্রিকে সামনাসামনি দেখল ও। এতক্ষণের বিরক্তিকর মেজাজটাও কেমন ফুরফুরে হয়ে গেছে। মিস রোদ্রি, আপনি এখানে? রোদ্রি কিছু বলবে তার আগেই মনিরা আহমেদ বলল, তুই ওকে চিনিস নীরাত? ওই তো সেদিন আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। উনি আপনার মা? ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো নীরাদের। মা সেদিন তাকে একটা মেয়ের কথা বলছিল, কিন্তু সেটা যে রোদ্রি তা তো আর সে জানতো না। জি, অনেক ধন্যবাদ আপনাকে সেদিন মাকে সাহায্য করার জন্য। না ঠিক আছে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই করতো। তোমরা কিভাবে একে অপরকে চেনো সেটা না হয় পরে জানবো। রোদ্রিমা, তুমি কিন্তু আজকে আমার সাথে বাসায় যাবে। সেদিন কিছু না খেয়ে চলে গিয়েছিলে। মনিরার কথা শুনে চিন্তায় পড়ে গেল রোদ্রি। আজকে গাড়ি না নিয়েই বেরিয়েছে সে। এখন ওনাদের বাসায় গেলে দেরি হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে একা একা বাড়ি ফেরার সাহস ওর মধ্যে নেই। আবার সামনে দাঁড়ানো মনিরাকেও না করতে পারছে না। না পেরে কিছুটা কাচুমাচু ভঙ্গিতে বলল, আন্টি আমি অন্য দিন যাবো নে। বাসায় ভাইয়া ভাবি জানে না তো, দেরি হলে চিন্তা করবে। এমনিও আজ একা এসছি। রোদ্রির কথার মাঝেই নীরাত কিছুটা হন্তদন্ত গলায় বলল, আপনার ভাইয়াকে আমি জানিয়ে দিব, সমস্যা নেই। আর আপনাকে বাসায়ও আমি পৌঁছে দিব। এবার আর কিছু বলতে পারল না রোদ্রি। অগত্যা রাজি হতে হয় তাকে। নীরাতদের বাসার সামনে বাগানে ঘুরে ঘুরে দেখছে রোদ্রি। বাসার একপাশে এত বড় বাগানটা সেদিন তাড়াহুড়োয় খেয়ালি করেনি সে। ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে বিস্মিত নয়নে ফুলগুলো দেখছে সে। বড় বড় রক্ত লাল রঙের গোলাপ ফুটে রয়েছে একপাশে। আরও অনেক রকমের ফুলের গাছও আছে, তবে লাল গোলাপের প্রতি তার একটা আলাদা আকর্ষণ কাজ করে। সে নিজেও একটা গাছ লাগিয়েছিল, তবে পরিচর্যার অভাবে কোনো ফুলই ফোটেনি। এগুলো কে দেখাশোনা করে, মিস্টার নীরদ? এতক্ষণ রোদ্রের দিকে পলক্ষীনভাবে তাকিয়েছিল নীরাত। তার ঠোঁটের প্রশস্ত হাসিটায় গভীরভাবে মশগুল ছিল সে। রোদ্রি আশেপাশে থাকলে অন্যদিকে তাকানোর ইচ্ছা বা ধ্যান কোনোটাই থাকে না নীরাদের। মালি চাচা আছে বাগানে দেখাশোনার জন্য, আর ছুটির দিনে সময় পেলে আমিও একটু আগাছা কেটে দেই। জবাবে ওহ বলে আনমনেই একটা গোলাপ ধরতে গেলে আঙুলের ডগায় কাটা বিঁধে যায় রোদ্রির। আহ বলে মৃদু আর্তনাদ করে উঠে সে। তড়িঘড়ি করে এসে রোদ্রির হাত চেপে ধরে নীরাদ। অস্থির কণ্ঠে বলে, মিস রোদ্রি, কি করলেন? এটা ধরলেন কেন? জানেন না গোলাপে কাটা থাকে? বলে খুব সন্তর্পণে কাঁটাটা বের করে ফেলে। সাথে সাথেই রক্ত বেরিয়ে আসে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে রোদ্রি। ছোট থেকে রক্ত দেখতে পারে না সে। রোদ্রির রক্ত দেখে বিচলিত হয়ে ওঠে নীরাদের মন। নিজেকে বারবার কথা শোনায় ও। একটু খেয়াল রাখলেই ব্যথাটা পেত না রোদ্রি। সোফায় চুপ করে বসে আছে রোদ্রি। খুবই যত্ন করে তার হাতে স্যাভলন লাগিয়ে দিচ্ছে নীরাদ। নীরাদের চেহারা দেখে ব্যথার মধ্যেও হাসি পাচ্ছে তার। মনে হচ্ছে হাত হাতে নয়, নীরাদের হাতেই কাটা ফুটেছে, আর ব্যথাটাও তারই হচ্ছে। একবার স্যাভলন লাগাচ্ছে আর আরেকবার মুখ দিয়ে ফু দিচ্ছে নীরাদ। রোদ্রিকে হাসতে দেখে শাসনের সুরে বলল, আপনি হাসছেন? কতটা রক্ত বের হলো দেখেছেন? বলে পাশে থাকা তুলাটা উঁচু করে দেখালো। আঙুলে কাটলে রক্ত একটু বেশি বের হয় মিস্টার নীরদ। আর ব্যথা ব্যথা পাচ্ছেন না? এরকম বাচ্চামো কাজ করলে তো ব্যথাই পাবেন। কথায় কথায় তো কান্না করে দেন, আর আজ খুব হাসি পাচ্ছে না? কথায় কথায় কান্না বলতে যে নীরাদ সেদিন হসপিটালের কথা বলেছে, ব্যাপারটা বেশ বুঝতে পেরেছে রোদ্রি। রাগে গাল ফুলিয়ে সে বলল, ছাড়ুন তো, হাত ছাড়ুন আপনি। লাগবে না আপনার কিছু করার। আপনি একটা। আর কিছু বলার আগেই রোদ্রির ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল নীরাদ। শাসন ভরা গলায় বলল, একদম চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না।
লোকটার শাসনে কেমন যেন একটা মায়া আছে। ওনার শাসন শুনে খারাপ লাগছে না রোদ্রির, বরং একরকম ভালো লাগা কাজ করছে। সুন্দর করে ব্যান্ডেজ লাগিয়ে যখনই উঠতে যাবে নীরাদ, তখনই আকাশের মেঘ ডাকার শব্দ হয়। জানালার দিকে তাকিয়ে দেখে ঠান্ডা বাতাস হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে খুব জোরে। মিস্টার নীরাদ, আমার এখন বাসায় যাওয়া উচিত। দেখুন, বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি গাড়ি বের করছি। মাঝপথে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় ফাঁকা। এতক্ষণ গাড়ির জানালা খুলে বাইরে তাকিয়েছিল রোদ্রি। শীতল বাতাসে কেঁপে উঠছিল মাঝে মাঝে। নীরাজ জানালা বন্ধ করতে বললেও সে করেনি। বৃষ্টি শুরু হওয়ার পরও জানালা খোলা রাখায় পানির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে রোদ্রিকে। মিস রোদ্রি, এবার জানালাটা বন্ধ করেন, ভিজে যাচ্ছেন তো। নীরাদের কথায় রোদ্রির কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে নীরাদ নিজেই কিছুটা ঝুঁকে যায় রোদ্রির দিকে। এক হাতে সুইচ চেপে জানালাটা লাগিয়ে দেয়। বিরক্তি নিয়ে মুখ ঘোরাতেই নীরাদকে এতটা কাছে দেখে হকচকিয়ে যায় রোদ্রি। সাথে সাথেই সরে নিজের সিটে বসে পড়ে নীরাদ। কিছু না বুঝেই ফট করে বলে রোদ্রি, আপনি এত আনরোম্যান্টিক কেন? কই বৃষ্টি উপভোগ করবেন, তা না করে জানলাটা বন্ধ করে দিলেন। প্রশ্নটা করে নিজেই বেকুব হয়ে যায় রোদ্রি। ছি, এটা কি বলল সে? বেশ লজ্জা পায় সে। রোদ্রির প্রশ্নে হেসে দেয় নীরাদ। ব্যাপারটা সহজ করে দেয় রোদ্রির জন্য। হাসতে হাসতে রোদ্রিকে বলে, আপনার কি এখন রোমান্স করতে ইচ্ছে করছে? হাউ ফানি। সারাটা রাস্তা আর একটাও কথা বলেনি রোদ্রি, চুপ করে বসেছিল। নীরাদও কিছু বলেনি। দুজনের মাঝেই কেমন একটা জড়তা, অস্বস্তির দেয়াল। যতবারই এ দেয়াল ভাঙতে চায় নীরাদ, ততবারই রোদ্রির হাতের জলজল করা আংটিটা তাকে অন্য কারো হওয়ার জানান দেয়। বৃষ্টির বেগ বাড়ছে, ভিজিয়ে দিচ্ছে পুরো শহর। ধুয়ে মুছে সতেজ হয়ে যাচ্ছে প্রকৃতি। এভাবেই যদি তাদের মধ্যেকার জড়তাটাও মুছে ফেলতে পারত এই বৃষ্টি। সময় গড়িয়ে চলেছে। সেদিনের পর রোদ্রি ভেবেছিল ফারহান হয়তো আর অসভ্য আচরণ করবে না তার সাথে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে ফারহান তার আচরণ বহাল রেখেছে। কারণে অকারণে সুযোগ পেলেই রোদ্রিকে বাজেভাবে ছুঁয়ে দেয় সে। ব্যাপারটা একদমই সহ্য হয় না রোদ্রির, কিন্তু ভাই ভাবির কথা ভেবে কিছু প্রকাশ করে না সে। সন্ধ্যাবেলা নিজের রুমে রেডি হচ্ছিল রোদ্রি। আজ রাতে ফারহানের সাথে সাথে একটা পার্টিতে যেতে হবে তাকে। নামি দামি বিজনেসম্যানরা আসবে সেখানে, তাই ফারহানকেও ইনভাইট করা হয়েছে। তাই রোদ্রিকেও যেতে হবে তার সাথে। সে মানা করেছিল, কিন্তু ফারহানের কথার সাথে পেরে ওঠেনি। বাধ্য হয়ে রাজি হতে হয় তাকে। একটু পরেই তাকে নিতে আসবে ফারহান। মেরুন কালারের একটা থ্রি পিস পরেছে রোদ্রি, চুলগুলো ছাড়া, তবে মাথায় ঘোমটা দেয়া ওড়না দিয়ে। ঠোঁটে গাঢ় লিপস্টিক আর চোখে কাজল ছাড়া আর কোনো সাজগোজ নেই, তবে এতেই যেন অদ্ভুত সুন্দর লাগছে তাকে। রোদ্রির গায়ের রং ফর্সা না, সে উজ্জ্বল শ্যামলা, সেজন্যই বোধ হয় মেরুন রংটা বেশি মানিয়েছে। রোদ্রির হাত ধরে গাড়িতে বসালো ফারহান। রোদ্রির পাশে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। ফারহান বসতেই রোদ্রি একটু চেপে গেল। তোমাকে তো আজ খুব হট দেখাচ্ছে জান। আজকে কিছু করে ফেললে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বলেই বাঁকা হাসলো ফারহান। ফারহানের কথায় বুক কেঁপে উঠল রোদ্রির। শক্ত কণ্ঠে বলল সে, এসব কি বলছেন আপনি? ডোন্ট বি অ্যাংরি জান। রাখছো কেন? আমি তোমার প্রশংসা করলাম। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকলো রোদ্রি। ওখানে যেয়ে কিন্তু আমার সাথে সাথেই থাকবে, ঠিক আছে? এক কোণায় ফারহানের পাশে চুপ করে বসে আছে রোদ্রি। তার পাশে বসেই ফারহান ড্রিঙ্কস করছে, সাথে তার আরও দুজন বন্ধু আছে। আশেপাশের মেয়েগুলোর ড্রেস আপ দেখে মাথায় রাগ উঠে গেছে ওর। মনে মনে ভাবছে, এদের কি বাসায় কাপড় নেই? কারো কারো জামা তো হাঁটু অবধি যায়নি। পুরো জায়গাটা প্রায় অন্ধকার। আবছা আবছা নীল আলো। স্লো মোশনে একটা ইংরেজি গান বাজছে। ড্রিঙ্কসের গন্ধে বমি পাচ্ছে রোদ্রির। ফারহানকে ছাড়া কাউকেই চিনে না সে, আর আশেপাশের মানুষগুলোকেও বিশেষ সুবিধা লাগছে না তার। অগত্যা এখানে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নাই তার। ফারহান, শুনছেন? চাপা গলায় ডেকে ওঠে রোদ্রি। ফারহান তাকাতেই ওর লাল চোখগুলো দেখে আটকে ওঠে রোদ্রি, তবে স্বাভাবিক কণ্ঠেই ফারহান বলে, হ্যাঁ বলো। আপনি কি ঠিক আছেন? রোদ্রির প্রশ্নে ভ্রু কুচকালো ফারহান। তার কি হবে? আমার কি হবে জান? না, কিছু না। বলছিলাম যে আপনি এত খাচ্ছেন কেন এইসব?
কিছু হয়ে গেলে? কিছু হবে না। তুমি? হঠাৎই থেমে যায় ফারহান, সামনের দিকে ইশারা করে বলে। ওটা নিরাদ না? সামনে সত্যি নীরাদকে দেখে চমকে ওঠে রোদ্রি। মিস্টার নীরাদ এখানে কিভাবে আসবে? পরক্ষণে নিজের উপর বিরক্ত হয়। এটা যেহেতু বিজনেসম্যানদের পার্টি, তো এখানে নীরাদের আসাটা অস্বাভাবিক কিছু নয়। মৃদু গলায় জবাব দিল সে। জি। ততক্ষণে নীরাদ তাদের টেবিলের কাছে চলে এসেছে। রোদ্রিকে দেখে অবাকের সাথে খুশিও হয় সে। ফারহান উঠে সৌজন্যতায় হাত বাড়িয়ে দেয়। হ্যালো, নিরাজ সাহেব কেমন আছেন? জি ভালো, আপনি? এই তো ভালোই। বউ সাথে থাকলে কি আর খারাপ থাকা যায় বলেন? নীরাদ কিছু বলল না। রোদ্রির দিকে তাকিয়ে একটু হাসলো। রোদ্রিও জোরপূর্বক হাসার চেষ্টা করলো। ফারহান ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দেয়, বসতে বলে তাদের সাথে। নীরাদ ভদ্রভাবে এড়িয়ে যায়, সে ড্রিঙ্কস করে না। ফারহান আবার বসে যায় ড্রিঙ্কস করতে। রোদ্রি বারবার না করছে আর খেতে না। এক পর্যায়ে হুঁশ হারিয়ে ফেলে সে। রোদ্রিকে জোর করে উপরতলায় নিয়ে যায়। এত মানুষের সামনে রোদ্রি চিৎকারও করতে পারছে না। ফারহানের শক্তির সাথে কোনোভাবেই পেরে উঠছে না সে। ফারহান যেন নিজের মধ্যে নেই, তার মাথায় চলছে শুধু রোদ্রিকে পাওয়ার নেশা, আর কিছু না। একটা রুমে ঢুকে দরজা আটকে দিল সে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় রোদ্রির। তবে কি আজ খারাপ কিছু হতে চলেছে? ফারহান দরজা বন্ধ করে পিছনে ফিরে রোদ্রির ভয়ার্ত চোখে চোখ পড়ে তার। শব্দ করে হেসে ওঠে সে। হাসির শব্দে ভয়টা দ্বিগুণ হয়ে যায় রোদ্রির। চোখের পানি ছেড়ে দেয় সে। এক পা করে রোদ্রির দিকে এগিয়ে যায় ফারহান। রোদ্রিও পিছোতে থাকে। একসময় টেবিলের কোনায় পা লেগে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়ার আগেই হাত ধরে কাছে টেনে নেয় ফারহান। এক হাত দিয়ে জড়িয়ে ধরে রোদ্রিকে। ফারহানের স্পর্শে শরীর কেঁপে ওঠে রোদ্রির। ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে। চোখের কোণ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ে পানি। কাপা গলায় বলে, ফারহান প্লিজ ছাড়ুন, এমন করবেন না। কেন জান? আমাকে ভালো লাগে না? ফারহান পুরোই মাতাল, কণ্ঠ জড়িয়ে আসছে তার। কথাবার্তায় কেমন যেন জড়তা। রোদ্রি বুঝতে পারছে ফারহান নিজের মধ্যে নেই। রেগে কথা বললে সে আরও অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারে, তাই অনুরোধের সুরে বলে, ফারহান আপনি আমাকে ছাড়ুন, এসব ঠিক না। আপনি কেন বুঝতে পারছেন না? ছাড়ুন বলছি। বলে ফারহানের বাহুতে হাত দিয়ে ধাক্কা দেয় রোদ্রি, কিন্তু সরাতে পারে না। এবার আর সামলাতে পারে না ফারহান। এক হাত দিয়ে রোদ্রির মুখ চেপে ধরে, ওড়না সরিয়ে ফেলে দিয়ে খুব রুডলি গলায় ঠোঁট চেপে ধরে। অনবরত হাত দিয়ে ধাক্কা দেয় রোদ্রি, কোনোভাবেই ছাড়াতে পারে না নিজেকে। মনে মনে বারবার আল্লাহকে ডাকে। উপরতলার ওয়াশরুমে এসেছিল নীরাদ। বের হতেই দেখল রোদ্রিকে নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল ফারহান। কপাল কিঞ্চিত কুঁচকে এলো তার। রোদ্রি সেরকম মেয়েই না যে ফারহানের সাথে রুমে রাত কাটাবে। তবে কি ফারহান জোর করছে রোদ্রির সাথে? ভাবতে ভাবতেই সেই রুমের দরজার সামনে যায় নীরাদ। কিছুক্ষণ অপেক্ষা করে তাদের বের হওয়ার জন্য। বেশ কিছু সময় পার হয়ে গেলেও তারা বের হয় না। রুমের থেকে তেমন আওয়াজ পাচ্ছে না সে। বাধ্য হয়ে দরজায় কান লাগালো নীরাদ। মৃদু কণ্ঠে চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। ভয় পেয়ে যায় নীরাদ। রোদ্রির কিছু হলো না তো? দরজা ধাক্কায় সে, ভরাট গলায় ডাকে, মিস রোদ্রি, মিস রোদ্রি। নীরাদের কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায় রোদ্রি। ডাকতে চায় তবে পারে না। শক্ত করে মুখ চেপে আছে ফারহান। মুখ দিয়ে জোরে জোরে শব্দ করে সে। মিস রোদ্রি, আপনি ঠিক আছেন? এবার ফারহানের হাতে কামড় বসায় রোদ্রি। নীরদ নীরদ প্লিজ আমাকে বাঁচান বলে চিৎকার দেয় সে। ফারহান একবার তাকিয়ে আবারও মুখ ডুবায়। তার কানে কোনো কথাই যাচ্ছে না। রোদ্রির চিৎকার শুনে নীরাদ দ্রুত কয়েকবার কাঁধ দিয়ে বাড়ি দেয় দরজায়। এক পর্যায়ে ছিটকিনি খুলে যায় দরজার। ভেতরে ঢুকে এই অবস্থা দেখে দৌড়ে ফারহানের কলার টেনে রোদ্রির কাছ থেকে ছাড়িয়ে নেয়। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে নীরাদের। ফারহানের নাক বরাবর একটা ঘুষি মারতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। এমনিই মাতাল ছিল, তার উপর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় ফারহান। আবারও ফারহানকে মারার জন্য হাত বাড়াতেই আচমকা রোদ্রি শক্ত করে জড়িয়ে ধরে নীরাদকে। নীরাদের বুকে মাথা রেখে পিঠের দিকে শার্ট খামচে ধরে জোরে শব্দ করে কান্না করে দেয়। অস্থির হয়ে ওঠে নীরাদ। রোদ্রির কান্না সহ্য হয় না তার। মেয়েটার মনের অবস্থা বুঝতে পারছে সে। রোদ্রিকে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। কান্নার বেগ আরও বেড়ে যায়। এখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নীরাদ। মিস রোদ্রি, শান্ত হন। আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি? আপনি আপনি না থাকলে তো।
আচ্ছা আমি আছি তো, কান্না থামান, ভয়ের কিছু নেই। রদ্রিকে আলতো করে নিজের থেকে ছাড়িয়ে নেয় নীরাদ। কেউ এই অবস্থায় দেখে ফেললে ব্যাপারটা খারাপ দেখবে। মেঝে থেকে ওড়নাটা তুলে রদ্রির হাতে দেয়। দ্রুত গায়ে জড়ায় রদ্রি। মনে মনে আল্লাহর কাছে হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করে নীরাদকে পাঠানোর জন্য। চোখের কাজল লেপটে গেছে, লিপস্টিক ছড়িয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। রদ্রি পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দেয় রদ্রির দিকে। নরম গলায় বলে, মিস রদ্রি, মুখটা মুছে নিন আর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসেন। আপনাকে বাসায় দিয়ে আসবো আমি, রাত হয়ে গেছে। মাথা কাত করে সম্মতি দেয় রদ্রি। হাত উঠিয়ে ফারহানের দিকে ইশারা করে। ওকে নিয়ে আপনার ভাবতে হবে না, ওকে আমি দেখছি, আপনি যান। কণ্ঠে তীব্র রাগ প্রকাশ পায় নীরাদের। মাথা নিচু করে গাড়িতে বসে আছে রদ্রি, হাত দিয়ে চোখ মুছছে বারবার। পাশেই নীরাদ ড্রাইভ করছে। তো আপনি আপনার ভাই আর ভাবির কথা ভেবে চুপ ছিলেন? ফারহান যে দিনের পর দিন আপনার সাথে এমন আচরণ করেছে, আপনার কি মনে হয় আপনার ভাই ভাবি এগুলো জানলে খুব খুশি হতো? আপনি মারাত্মক বোকা একজন মেয়ে। ওনাদের যদি আপনি একবার জানাতেন তাহলে হয়তো আজ এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? কাঁদতে কাঁদতেই উপর নিচে মাথা নাড়ায় রদ্রি। কিছুক্ষণ রদ্রির দিকে তাকিয়ে থাকে নীরাদ। মেয়েটা মনে হয় আজকে চোখের সব পানি শেষ করেই ক্ষান্ত হবে। কান্না করা বন্ধ করবেন না, তাই তো? ওকে ফাইন, কান্না করেন, তারপর যখন মাথা ব্যথা করবে তখন বুঝবেন। এমনিও আপনি নিজের ভালোটা বুঝেন না। আসলে যারা বুঝতে চায় না তাদের বুঝিয়ে লাভ নেই। আর আমার কথা শুনে তো আপনার কোনো লাভ নেই, আমি তো বাইরের মানুষ। আপনি ভুল বুঝছেন, আমি সেরকম বলিনি। আমি তো তাও ভুল বুঝেছি মিস, আপনি তো ভুল ঠিক কিছুই বোঝেন না। রদ্রি কিছু বলে না, মন খারাপ হয় তার। নীরাদ রেগে আছে তার সাথে, রাগ না দেখালেও সে বুঝতে পারছে। বাসায় পৌঁছে কলিং বেল বাজাতেই গেট খুলে মীরা। খুলতে খুলতেই বলে, তোর এত দেরি হলো? এতটুকু বলে থেমে যায় মীরা। সামনে নীরাদের পাশে রদ্রিকে দেখে অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, নীরাদ তুমি এত রাতে? রুদ্রি তোমার সাথে? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন রুদ্রি? কি হয়েছে? ভাবি ওকে রুমে যেতে দিন, আমি বলছি কি হয়েছে। আর রিদান ভাইয়া কি জেগে আছেন? আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। আসো ভিতরে আসো। রুদ্রি রুমে যা। আর নীরাদ আসো, রিদান জেগেই আছে। রুমে ঢুকে দরজা আটকে দিল রদ্রি। ও ভাবতেও পারেনি আজকে এমন কিছু হবে। নীরাদের করা কেয়ারগুলো প্রচণ্ড ভালো লাগে ওর। কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় নীরাদ পাশে থাকলে ওর কোনো খারাপ হতে পারে না। নীরাদ ওর সাথে খারাপ কিছু হতেই দিবে না। কিছুদিনের পরিচয়, অথচ কত ভরসাপূর্ণ অনুভূতি। একটা কথা আছে না, ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটা মুহূর্তই যথেষ্ট। জানালা ভেদ করে সকালের রোদ মুখের উপর পড়তেই ঘুম ভেঙে যায় রদ্রির। চোখ মুখ কুঁচকে পাশ ফিরে নেয় সে। কাল রাতে মাথা ব্যথার কারণে তাড়াহুড়ো করে শুয়ে পড়েছিল, তাই হয়তো পর্দা লাগাতে ভুলে গিয়েছিল। নীরাদের কথা অনুযায়ী সত্যি কালকে কান্না করার ফলে প্রচণ্ড মাথা ব্যথা উঠেছিল তার। উঠে গিয়ে ওষুধ খাওয়ার শক্তি ছিল না। ঘোরের মধ্যেই কখন ঘুমিয়ে গিয়েছিল মনে নেই। মাইগ্রেনের সমস্যা আছে রদ্রির, তবে এখন একটুও ব্যথা নেই, বেশ হালকা লাগছে তার। আড়মোড়া ভেঙে উঠে পাশের টেবিলে চোখ পড়তেই দেখলো সেখানে মাথা ব্যথার ওষুধের পাতা রাখা। হাত বাড়িয়ে নিতেই দেখলো একটা ওষুধ নেই। ভ্রু কুঁচকে এলো রদ্রির। ভাবলো ভাবি হয়তো ঘুমের মধ্যেই ওষুধ খাইয়ে দিয়েছে, কিন্তু ভাবি কেমনে জানলো ওর মাথা ব্যথা করছে? প্রশ্নটা মাথায় থেকে গেল ওর। ধীর পায়ে ভাইয়ের রুমে ঢুকলো রদ্রি। কেমন যেন অপরাধবোধ কাজ করছে। মনে হচ্ছে সে খুব করে একটা ভুল করে ফেলেছে। এখানে বসো বলে নিজের পাশে ইশারা করে রিদান। ভাইয়ের মুখে তুমি সম্বোধন শুনে প্রচণ্ড খারাপ লাগে রদ্রির। মৃদু কণ্ঠে বলে, ভাইয়া তুমি রেগে আছো? রদ্রির কথায় নড়ে চড়ে বসে রিদান। রাগ ঝেড়ে একবারেই শান্ত কণ্ঠে বলে, আমি রাগি আর যাই করি তাতে কি তোমার কিছু আসে যায়? তুমি কি আমাদের আদৌ আপন ভাবো? রিদানের শান্ত কণ্ঠেও চরম অশান্ত হয়ে ওঠে রদ্রির মন। ভাবি তুমি তো বোঝো অ্যাটলিস্ট। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। রিদান আর রাগ ধরে রাখতে পারে না। উঠে গিয়ে রদ্রির মাথায় হাত রাখে, এক হাত দিয়ে চোখ মুছিয়ে দেয়। নরম স্বরে বলে, তুই যদি আমাকে একটা আবার বলতি বোন যে ফারহানকে তোর ভালো লাগে না বা তোর সাথে মিসবিহেভ করে, তাহলে তোদের বিয়ে তো দূর, আমি ওর ছায়াটাও তোর উপর পড়তে দিতাম না। আমার কাছে তোর ভালো থাকাটাই জরুরি বোন।
কালকে যদি নীরাদ না থাকতো তাহলে কি হতো একবার চিন্তা করেছিস? নীরাজ যদি কাল আমাকে আর মীরাকে সব খুলে বলেছে, তুই তো কখনোই সংকোচের জন্য বলতে পারতি না। কথাগুলো বলে থামলো রিদান। খুব আদরের বোন তার, কখনো চোখে পানি আসতে দেয়নি। আচ্ছা বাদ দাও এসব কথা রিদান। আর রুদ্রি, তুইও এসব নিয়ে আর কোনো চিন্তা করবি না। তোদের বিয়েটা রিদান ভেঙে দিয়েছে, আর এখন নিচে চলো, দুই ভাই বোন নাস্তা দিচ্ছি। বলে নিচে চলে গেল মীরা। রোদ্রি নিচে নেমে রান্নাঘরে ঢুকে দেখে মীরা খাবার বাড়ছে। মীরার পাশে যেয়ে দাঁড়ায় সে। পাশ থেকে একটা পাত্রে পানি বসায় চুলায়, উদ্দেশ্য চা বানানো। তোর মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে? রোদ্রি এবার আশ্বস্ত হয়। সে ভাবি ওষুধ খাইয়ে দিয়েছে। নানি, তুমি ওষুধ খাইয়ে দিয়েছিলে না রাতে? আমি দেইনি, নীরাদ ওষুধ নিয়ে গিয়েছিল তোর রুমে। বলল তোর নাকি মাথা ব্যথা, তুই জেগেছিলি না? না। ও, ছেলেটা হয়তো ঘুমের মধ্যেই তুলে খাইয়ে দিয়েছে। তুই টেবিলে আয়, চা আমি বানিয়ে দিচ্ছি। না, হয়ে গেছে, আমি আসছি। নীরাদের কথা ভেবে আনমনে হেসে ওঠে রোদ্রি। লোকটা যে কেন ওর এতটা কেয়ার করে বুঝতে পেরেও বুঝতে চায় না রোদ্রি। কিছু কিছু জিনিস হয়তো বা না বোঝাই ভালো। হসপিটালের বেডে শুয়ে আছে ফারহান। অবস্থা বেশি ভালো না তার। সবাই জানে মাতাল অবস্থায় ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট হয়েছে তার, কিন্তু আসল ব্যাপার এইটা না। নীরাদের লোকেরা তাকে আগেই একটা গোডাউনে নিয়ে গিয়েছিল। গতকালকে রোদ্রির বাসা থেকে বেরিয়ে ফারহানের কাছে যায় নীরাদ। বেদমভাবে মারে তাকে। নিজের রাগ মিটিয়ে তবেই ক্ষান্ত হয়। এক পর্যায়ে ফারহানের অবস্থা বেশি খারাপ হয়ে গেলে কয়েকজন মিলে আটকায় তাকে। তারপর নীরাদের নির্দেশে অ্যাক্সিডেন্ট কেস সাজিয়ে হসপিটালে দিয়ে আসে। নীরাদের এমন রাগী রূপটা খুব কম মানুষই দেখেছে। অযথা অকারণে সে কখনোই রেগে যায় না। অফিসের নিজের রুমের চেয়ারে গা এলিয়ে বসে আছে নীরাদ। চোখের মণিগুলো স্থিরভাবে ফোনের স্ক্রিনে আটকে আছে। স্ক্রিনে ভাসছে রোদ্রির ঘুমন্ত একটা ছবি। স্লাইড করে পরের ছবিটা দেখেই হাসল নীরাদ। তার বুকে রোদ্রির মাথাটা পরম যত্নে রাখা। গতকাল রাতে যখন রোদ্রিকে তুলে ওষুধ খাওয়াচ্ছিল তখনই ছবি দুটো তুলেছিল সে। ভাগ্যিস মেয়েটা ঘুমিয়েছিল, নয়তো আর ছবি তুলে মুহূর্তটা স্মৃতিতে বন্দি করে রাখতে পারতো না। ফোনটা বন্ধ করে পাশে রাখলো। কাজে মন দিতে পারছে না সে। এক হাত দিয়ে মাথার চুল চেপে ধরল নীরাদ। রোদ্রি নামক ব্যাধিটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে প্রবলভাবে। ভালোবাসা শব্দটা খুব ছোট হলেও এর অনুভূতির বিস্তার প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসার অনুভূতি কেবল সেই বোঝে যে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে। গত কয়েকদিন নীরাদ আর রোদ্রির মধ্যেকার সম্পর্কটা বেশ সহজ হয়ে উঠেছে। এখন সংকোচের পাহাড় সমান দেয়ালটা নেই তাদের মাঝে। প্রায়ই নীরাদের বাসায় আসা যাওয়া করে রোদ্রি। মনিরা আহমেদের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে তার। এমনকি মীরাও মাঝে মাঝে রোদ্রির সাথে নীরাদের বাসায় যায়। একসাথে তিনজনের সময়টা বেশ ভালোই কাটে তাদের। আজ ভার্সিটিতে পরীক্ষা ছিল রোদ্রির, ফাইনাল পরীক্ষা ছিল, তাই পড়াশোনার চাপটাও একটু বেশি ছিল। এই কয়েকদিন দম ফেলার সময় পায়নি। বেশ রিল্যাক্স মুডে ভার্সিটি থেকে বের হলো রোদ্রি। বের হতেই মুখে বিরক্তির ছাপ দেখা গেল তার। আশেপাশে কোথাও ড্রাইভার আঙ্কেলকে পেল না সে। বেশ গরম পড়েছে আজকে। সূর্যের তাপ মনে হয় আজ একটু বেশি। তাকে কি কেউ নিতে আসেনি নাকি? খোঁজাখুঁজি শেষে আবার মেইন গেটের সামনে আসতেই কপাল কুঁচকি চোখ ছোট ছোট করে ফেলে রোদ্রি। সামনে নীরাদকে দেখে দ্রুত পায়ে এগিয়ে যায়। নীরাদ তখন উল্টো দিকে ফিরে কানে ফোন লাগিয়েছিল। মিস্টার নীরাদ, আপনি এখানে? রোদ্রির কথায় দ্রুত পেছনে ফিরে নীরাদ। কান থেকে ফোনটা নামিয়ে অস্থির কণ্ঠে বলে, মিস রোদ্রি, আপনাকে কতবার ফোন করলাম, ফোন কোথায় আপনার? রিসিভ করছিলেন না কেন? কই গিয়েছিলেন? আপনাকে না পেয়ে কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম জানেন? নীরাদের একঝাঁক প্রশ্ন শুনে হকচকিয়ে যায় রোদ্রি। পরক্ষণে ভেতরে ভেতরে হেসে ওঠে। নীরাদ তার জন্য কত টেনশন করে। আমি আসলে ড্রাইভার আঙ্কেলকে খুঁজতে একটু এদিক ওদিকটা গিয়েছিলাম। ভাবলাম উনি হয়তো নিতে আসেননি, তাই চলে আসলাম আর কি। বলে একটা বোকা বোকা হাসি দিল রোদ্রি। আঙ্কেল আসবে না, আমি নিতে এসেছি আপনাকে। আজ নাকি আপনার পরীক্ষা শেষ, তাই মা আমাদের বাসায় নিয়ে যেতে বলেছে। আপনার ভাবিও ওখানেই। এই নিন, আপনার ভাবির সাথে কথা বলে নিন।
বলে রোদ্রির দিকে ফোনটা এগিয়ে দিল নীরাদ। ফোনটা কানে দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে কথা শোনা গেল মীরার। হ্যালো রুদ্রি, তুই নীরাদের সাথে চলে আয় ওদের বাসায়। চাচি আর আমি মিলে রান্না করছি, তুই চলে আয় তাড়াতাড়ি, ঠিক আছে? বেশ উৎসুক শোনায় মীরার গলা। আসছি। গাড়ির সামনের অংশ খুলে চিন্তিত চেহারায় বারবার কি যেন করছে নীরাদ। এমন একটা সময় গাড়িটা কিভাবে নষ্ট হলো বুঝতে পারছে না সে। কিছুতেই স্টার্ট হচ্ছে না। পাশেই মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে রোদ্রি। গরমে শেষ সে। সকালে যে কেন চুলগুলো বেঁধে আসেনি, বারবার ওনা দিয়ে ঘাম মুছছে। রোদ্রির দিকে ঘুরে খানিকটা ইতস্তত গলায় নীরাদ বলল, রিকশায় যেতে পারবেন? গাড়িটায় কি সমস্যা হলো বুঝতে পারছি না। রোদ্রি তাকালো নীরাদের দিকে। রিকশায় যেতে ওর সমস্যা নেই, ও প্রায়ই রিকশায় আসা যাওয়া করে, কিন্তু নীরাদের সাথে এক রিকশায় যেতে হবে তাই একটু অস্বস্তি হচ্ছে। জি, রিকশায়? গরমে অসুস্থ হয়ে যাবেন তো, ঘেমে যাচ্ছেন তাই বললাম। নীরাদকে গভীরভাবে কয়েক সেকেন্ড খেয়াল করতেই রোদ্রি দেখল ওনারও টি শার্ট অর্ধেক ভিজে গেছে। অতিরিক্ত ফর্সা হওয়ায় চেহারাটা হালকা লাল হয়ে গেছে। কপালে গলায় ঘাম চিকচিক করছে রোদে। হাতের ঘন লোমগুলো ঘেমে লেপ্টে আছে শরীরের সাথে। ওর জন্য কত কষ্ট করে দাঁড়িয়ে আছে উনি। যেতে পারবেন মিস? জি আচ্ছা, সমস্যা নেই। নীরাদ একটা রিকশা ডাকলো, রোদ্রিকে উঠিয়ে দিয়ে নিজে উঠল। নীরাদ উঠতেই রোদ্রি একটু চেপে গেল, কিন্তু জায়গা কম হওয়াতে গায়ের সাথে গা লেগেই গেল। রিকশায় হুট তোলা, তাই দুজনেই প্রায় দুজনের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে। এখানে রোদ নেই, তাই মাথার ঘোমটাটা ফেলে দিল রোদ্রি। চুলগুলো ঠিক করছে, তখন নীরাদ বলল, খোপা করে ফেলেন। এই গরমে চুল খোলা রেখেছেন কেন? তার উপরে যে বড় চুল আপনার, মাশাআল্লাহ। রোদ্রি কিছু বলল না, নীরবে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ল। নীরাদ মুচকি হাসল। রোদ্রির গালের লাল আভাটা চোখ এড়ায়নি ওর। হঠাৎই রোদ্রির কি হলো ও নিজেও বুঝল না। নীরাদের ঘাড়ে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে দিতে দিতে বলল, ইস, আপনি তো পুরো ঘেমে ভিজে গেছেন। আমার জন্য এতটা কষ্ট করতে হলো আপনার। নীরাদ হাসল। রোদ্রির ছোঁয়াতে নিমিষেই নীরাদের ক্লান্তি দূর হয়ে গেল। কষ্টের কিছু নেই মিস রোদ্রি, আপনি বুঝবেন না। রোদ্রি এখনো হাত ছড়ায়নি। আমার ব্যাগে পানি আছে, বের করে দিব, খাবেন? নীরাদ আচমকাই মাথা ঘুরিয়ে রোদ্রির একদম চোখে চোখ রাখল। রোদ্রি নীরাদের দিকে চেয়েছিল। আচমকা ধরা পড়ে যাওয়ায় বেশ লজ্জা পেল সে। খেয়াল রেখেন মিস রোদ্রি, আপনার করা কেয়ারগুলো আবার আমার অভ্যাসে পরিণত না হয়ে যায়, হলে কিন্তু ঝামেলায় পড়বেন। রোদ্রির খুব করে বলতে ইচ্ছা হলো, সেই ঝামেলায় আমি বারবার পড়তে চাই মিস্টার নীরাদ, কিন্তু বলতে পারল না। কথাগুলো মনের ভিতরেই জমা হয়ে রইল। হয়তো কোনো এক নিস্তব্ধ মধ্যাহ্নে সে ব্যক্ত করবে তার অব্যক্ত কথাগুলো। বাসায় ঢুকেই বিরিয়ানির সুবাস পেল রোদ্রি। রান্নাঘরে যেয়ে দেখল মনিরা আর মীরা মিলে রান্না করছে। কাজের মেয়েটাও আছে। রোদ্রিকা দেখে উজ্জ্বল হয়ে উঠল মনিরার মুখ। উৎফুল্ল কণ্ঠে বলল, রোদ্রিমা, কতদিন পরে দেখলাম তোমাকে। কতদিন না আন্টি, আমি 15 দিন আগেই এসেছিলাম। পরীক্ষা শুরু হয়েছিল তো, তাই আসতে পারিনি, আজকেই শেষ হলো। মনিরা এগিয়ে আসলো, মাথায় হাত বুলিয়ে বলল, কেমন হয়েছে পরীক্ষা? ভালো। বলে মুচকি হাসল রোদ্রি। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় রোদ্রি, খাবার হয়েই গেছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো টেবিলে খাবার সাজাচ্ছে মীরা আর মনিরা। স্যালাডটা আনতে ভুলে গেছি। বলে কাজের মেয়ে টুম্পাকে ডাকতে গেলে রোদ্রি বলে, আমি এনে দিচ্ছি আন্টি। বলে দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো রোদ্রি। প্লেটটা হাতে নিতেই বিস্ফোরিত একটা শব্দ হলো। আগুনের ধোঁয়ায় ভরে গেল পুরো ঘর। জ্ঞান হারানোর আগ মুহূর্তে শুধু পরিচিত কিছু মানুষের কণ্ঠের চিৎকার কানে আসলো রোদ্রির। রোদ্রিকে অজ্ঞান অবস্থায় কোলে নিয়ে দ্রুত নিজের ঘরে গেল নীরাদ। যত্ন করে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে কল করলো। মীরা আর মনিরা পাশে বসে কান্না করছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রোদ্রির। রান্নাঘরের আগুন ততক্ষণে নিভিয়ে দেওয়া হয়েছে। খালি পাতিল চুলাই দিয়ে ভুলে গিয়েছিলেন মনির আহমেদ। পাতিল পুড়ে এক পর্যায়ে ফেটে আগুন ধরে যায়। আগুন বেশি না লাগলেও ধোঁয়া হয় বেশি। নাক মুখে ধোঁয়া ঢুকে যাওয়া আর অতিরিক্ত ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে রোদ্রি। সোফায় বসে হাঁটুতে হাতের কনুই ঠেস দিয়ে
দুহাতে মুখ চেপে বসে আছে নীরাদ। একটু আগেই ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে রোদ্রিকে, বলেছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। মীরা ফোন করে বলাতে রিদানও তাড়াহুড়ো করে অফিস থেকে চলে এসেছে। সেও রোদ্রির পাশে বসে আছে। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। সবাই রোদ্রির প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারলেও নীরাদ পারছে না সে রোদ্রিকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রান্নাঘর থেকে রোদ্রির চিৎকার শুনে তার আত্মাটা কী পরিমাণে কেঁপে উঠেছিল সেটা কেবল সেই জানে। ধীরে ধীরে চোখ খুলে রোদ্রি আশেপাশে তাকিয়ে কিছুটা সময় লাগে তার ব্যাপারটা বুঝতে। রিদান এগিয়ে এসে গালে হাত রাখে, নরম গলায় বলে, শরীর খারাপ লাগছে বোন? না, আমি ঠিক আছি ভাইয়া। বলে রিদানের সাহায্যে উঠে বসলো রোদ্রি। ক্লান্ত লাগছে, বিছানায় হেলান দিয়ে বসলো সে। রদ্রিমা, আমার জন্য তোমার আজকে এত বড় একটা বিপদ হতে গিয়েছিল, আমাকে মাফ করে দিও। আরে আপনি কী সব বলছেন আন্টি? আপনার জন্য হবে কেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। জি চাচি, আপনাকে কতবার বললাম আপনি নিজেকে দোষারোপ করবেন না প্লিজ। কথার মাঝেই রোদ্রির দিকে স্যালাইন মিশানো পানির গ্লাস এগিয়ে দিল নীরাদ। মৃদু কণ্ঠে বলল, এটা খেয়ে নিন, পুরোটা শেষ করবেন। এতক্ষণে নীরাদকে লক্ষ্য করে রোদ্রি। লোকটার চোখ মুখ বিমর্ষ হয়ে আছে। উচ্চস্বরে কথা না বলেও কি সুন্দর শাসন করে নীরাদ। বিনা বাক্যে পুরোটা শেষ করলো রোদ্রি। নীরাদ ঠায় দাঁড়িয়েছিল এতক্ষণ। খাওয়া শেষ হলে পানির গ্লাসটা নিয়ে পাশের টেবিলে রাখতে রাখতে বলল, ওকে কিছু খাবার খাইয়ে দিন ভাবি, তারপর ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমালেই দুর্বলতা কেটে যাবে। মীরা বসে বসে রোদ্রিকে খাইয়ে দিচ্ছে। জরুরি মিটিং পড়ে যাওয়ায় রিদান কিছুক্ষণ আগেই আবার অফিসে চলে গিয়েছে। বলেছে রাতে এসে রোদ্রি আর মীরাকে নিয়ে যাবে। নীরাজ সোফায় বসে ফোন স্ক্রল করছে আর একটু পর পর আর চোখে রোদ্রিকে দেখছে। খাওয়া শেষ হলে মীরা প্লেট রাখতে নিচে চলে যায়। রুমে শুধু নীরাদ আর রোদ্রি। উঠে যেয়ে পাতা থেকে ওষুধটা বের করে রোদ্রির মুখের সামনে ধরে নীরাদ। হা করেন। একবার তাকিয়ে ছোট করে মুখ খুলে রোদ্রি ওষুধটা দিয়ে পানিটাও নিজ হাতে খাইয়ে দেয় নীরাদ। ঠোঁটের করে লেগে থাকা পানি আলতো করে মুছিয়ে দিয়ে বলে, এখন চুপ করে ঘুমান, রেস্ট নিলে ভালো লাগবে। মিস্টার নীরা। রুম থেকে বের হয়ে যাচ্ছিল নীরাদ। রোদ্রির ডাকে পিছনে ফিরল সে। কিছু লাগবে? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো নীরাদ। তারপর বেশ শান্ত স্বাভাবিক গলায় বলল, আমি তো আপনাকে বাঁচাইনি, বাঁচিয়েছি নিজেকে। আমার সম্পূর্ণটা জুড়েই তো আপনি। আমার অস্তিত্বের প্রতিটা কোনায় কোনায় আপনার বিচরণ। অন্তত নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্যে হলেও আপনাকে বাঁচানো খুব জরুরি ছিল। নিজের অস্তিত্ব না থাকলে তো মানুষ বাঁচে না, তাই না মিস রোদ্রি? রোদ্রি কিছু বলল না বললে ভুল হবে। সে আসলে বলার অবস্থায় নাই। মুচকি হাসলো নীরাদ। আচ্ছা বাদ দিন এসব কথা, আপনার এসব নিয়ে না ভাবলেও চলবে। আপনি ঘুমান। বলে দরজা আটকে বের হয়ে গেল নীরাদ। রোদ্রি বুঝতে পারছে না তার কেমন রিয়্যাক্ট করা উচিত। মাথাটা একেবারেই খালি খালি লাগছে। নীরাদের একেবারে স্বাভাবিকভাবে বলা কথাগুলো প্রচণ্ড অস্বাভাবিকভাবে ভাবিয়ে তুলছে রোদ্রিকে। রাতের বেলা বেডে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল নীরাদ। হঠাৎ পাশে চোখ পড়তেই খানিকটা হেসে উঠল সে। এখানে একটু আগে ঘুমিয়েছিল রোদ্রি। জায়গাটায় এক হাত রাখলো সে। বিড়বিড় করে বলল, আপনাকে এখানে পার্মানেন্টভাবে আনার ব্যবস্থা খুব শীঘ্রই করছি আমি, মিস রোদ্রি। কেটে গেছে বেশ কিছু সময়। আজকে রোদ্রির ফাইনাল সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। বেশ ভালো রেজাল্ট করেছে রোদ্রি। ভাই ভাবিকে রেজাল্ট জানিয়ে অনুমতি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে বের হলো রোদ্রি। বিকালবেলা ক্লান্ত ভঙ্গিতে বাসায় ঢুকলো সে। ঢুকে মনিরা আহমেদকে দেখে কিছুটা অবাক হলেও খুশি হলো। রিদান আর মীরার সাথে কিছু একটা আলোচনা করছিলেন তিনি। রোদ্রি সালাম দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। অর্ধেক সিঁড়ি উঠতেই একটা কথা কানে আসলো তার। সেখানে থমকে দাঁড়িয়ে গেল সে। রোদ্রিকে আমি আমার ছেলের বউ করতে চাই রিদান। মীরাকে রুমে ঢুকতে দেখেই নড়ে চড়ে বসলো রোদ্রি। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। মীরা বেশ বুঝতে পারছে রোদ্রি মনিরা বেগমের কথাটা শুনেছে আর তার আন্দাজ মতো রোদ্রি নীরাদকে ভালোবাসে, তাই আর অমত হওয়ার কথা না। কিন্তু শুধু আন্দাজের উপর ভিত্তি করেই সে আগের বারের মতো কোনো ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চায় না। মীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু কণ্ঠে বলল রোদ্রি, বসো ভাবি। তোর সাথে কিছু কথা ছিল রোদ্রি। হ্যাঁ বলো। তুই হয়তো চাচির কথাটা শুনেছিস তাই না? হুম। তাহলে তোর মত কি?
কিছুক্ষণ চুপ থাকে রোদ্রি, তারপর বলে। তোমরা যা ভালো মনে করো। রোদ্রির কথায় হতাশ হয় মীরা। মেয়েটা কখনোই মুখ ফুটে কিছু বলতে পারে না, একেবারেই চাপা স্বভাবের। দেখ রুদ্রি, বিয়েটা হবে তোর আর নীরাদের। সংসার করবি তোরা, সেখানে তোর মতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোর যদি আপত্তি থাকে তাহলে বল, আমি এক্ষুনি চাচিকে মানা করে দিব। তোকে তো আর ইচ্ছাটা জানাতে হবে বাচ্চা। প্রচণ্ড লজ্জা নিয়ে এবার মুখ ফুটে বলেই দেয় রোদ্রি। আমার আপত্তি নেই ভাবি। হাসি ফুটে ওঠে মীরার ঠোঁটের কোণে। রোদ্রির মাথায় হাত বুলিয়ে দিল সে। মীরা রুম থেকে বেরিয়ে যায়। ঘরের লাইট নিভিয়ে দেয় রোদ্রি। আনমনে নিজেকে প্রশ্ন করে, সে কি সত্যি নীরাদকে ভালোবাসে? উত্তরটা সে জানে না, আসলেই জানে না। সে শুধু জানে নীরাদের সংস্পর্শ তাকে শান্তি দেয়। কেমন একটা নিরাপদ অনুভব হয়। মনে হয় হ্যাঁ, এমন একটা আস্থাপূর্ণ ভরসাপূর্ণ মানুষ তো সবাই চায়। ফোনের রিংটনে ঘুম ভেঙে যায় রোদ্রির। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল সে। পাশ থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে চোখ পড়তেই এক লাফে উঠে বসে। স্ক্রিনে স্পষ্ট অক্ষরে লেখা, মিস্টার নীরাদ ইজ কলিং। এত রাতে নীরাদ কেন কল দিয়েছে? অবশ্য এখন এত রাত না, মাত্র 11:30 বাজে। সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নীরাদ নিশ্চয়ই তাদের বিয়ের ব্যাপারে বলতে ফোন করেছে। কিভাবে কি বলবে সেসব ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলো সে। হ্যালো মিস রোদ্রি, জি বলেন। আপনি ঘুমিয়েছিলেন? তাহলে পরে ফোন দিবনে। না না বলেন, সমস্যা নেই। আপনার রেজাল্টের খুব ভালো হয়েছে শুনলাম, কংগ্রাচুলেশন। ধন্যবাদ। কালকে ফ্রি আছেন? হুম। আচ্ছা ঠিক আছে, ঘুমান আপনি। আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে ঘুমিয়েছিলেন। গুড নাইট। সকালবেলা শাওয়ার নিয়ে বের হতেই বিছানার উপর কয়েকটা প্যাকেট দেখতে পেল রোদ্রি। ফ্রুকুচকে এগিয়ে গিয়ে একটা প্যাকেট হাতে নিতেই পিছন থেকে মীরা বলল, দেখ তো তোর পছন্দ হয় নাকি। সকাল সকাল নীরাদ এত কিছু পাঠিয়েছে তোর জন্য। সন্ধ্যায় ওরা আসবে আংটি পরাতে, এগুলো পরেই তৈরি হয়ে নিস। ছেলেটা শখ করে পাঠিয়েছে। আজকেই? হ্যাঁ, নীরাদ নাকি চাইছে যত দ্রুত সম্ভব বিয়েটা করে ফেলতে। তোর সাথে কথা হয়নি ওর? হয়েছে, কিন্তু এ বিষয়ে। মীরার ফোন বেজে ওঠে। রোদ্রিকে বলে, তোর ভাই ফোন দিয়েছে, আমাদেরও তো একটা প্রস্তুতি ব্যাপার আছে। বলে ফোন কানে লাগিয়ে ব্যস্ত ভঙ্গিতে রুম থেকে বের হয়ে যায়। একটা একটা করে প্যাকেট খুলছে আর অবাক হচ্ছে রোদ্রি। একটা মানুষের পছন্দ এতটা সুন্দর কি করে হতে পারে ভেবে পায় না রোদ্রি। হঠাৎই ফোনের টুংটাং শব্দে চমকে ওঠে সে। হাতে নিয়ে দেখে নীরাদের মেসেজ। পছন্দ হয়েছে রোদ্রি? সকালে নীরাদের পাঠানো সবুজ রঙের জামদানি শাড়িটাই পরেছে রোদ্রি। হালকা সুতার কাজ করা শাড়িটার মধ্যে চুলগুলো খোপা করে ফুল গুজে দেয়া। এই গাজরাটাও নীরাদের দেয়া উপহারের সাথেই ছিল। কানে আর গলায় হালকা স্বর্ণের গহনা আর মুখে হালকা সাজ। সচরাচর শাড়ি পরা হয় না রোদ্রির, তাই শাড়ি সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। নেহাতি নীরাদের দেয়া বলে, নয়তো আজও 3 পিস পরেই কাটিয়ে দিত সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল সে। হঠাৎই কারো চিৎকারে চমকে উঠল সে। গলাটা তার চিরচেনা। তুই তো ভয় পাইয়ে দিয়েছিলি বউ, এভাবে কেউ চিৎকার করে? দৌড়ে এসে রোদ্রিকে জড়িয়ে ধরে মৌ। রোদ্রির ছোট চাচার ছোট মেয়ে মৌ, বয়সে মাত্র 1.5 বছরের ছোট। যখন তারা ওই বাসায় ছিল তখন ওই ছিল রোদ্রির একমাত্র সঙ্গী। কিন্তু এখানে আসার পর তেমন একটা দেখা হয় না তাদের। আজ প্রায় অনেক দিন পর দেখা হলো, তাই হয়তো আবেগ ধরে রাখতে পারেনি মৌ। ওফ, তোমাকে যা লাগছে না রূপু, দুলাভাই তো চোখ সরাতেই পারবে না। মৌয়ের মাথায় আলতো করে বাড়ি দিল রোদ্রি। কান টেনে বলল, বেশি পেকে গেছিস না? আচ্ছা কে কে এসছে? আমি, আব্বু আম্মু, আবিদ ভাইয়া। চাচা চাচি আসতে পারেনি, জানোই তো চাচির শরীর খারাপ। চাচিকে বাসায় একা রেখে চাচাও আসতে পারেনি। বুঝেছি। আচ্ছা, দুলাভাই দেখতে কেমন? আমি তো দেখিনি পর্যন্ত। তোমার কাছে ছবি আছে? আজকে আসলেই দেখে নিস বোন, ঠিক আছে? বলে গাল টেনে দিল মৌয়ের। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে রোদ্রির। এর আগেও তো কতবার নীরাদের সামনে গিয়েছে সে, তবে আজ এতটা লজ্জা লাগছে কেন? সিঁড়ি দিয়ে এক হাতে কুচি সামলে নামছে সে। নামতেই মীরা ঘোমটা টেনে দেয় তার মাথায়। ঘোমটা ধরে মুখ তুলে তাকাতেই সর্বপ্রথম নীরাদের চোখে চোখ পড়ে রোদ্রির। গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে নীরাদ। নীরাদের পরনেও সবুজ পাঞ্জাবি। আচ্ছা, কি এত দেখছে লোকটা?
দৃষ্টি যেন সেখানেই আটকে গেছে নীরাদের। রৌদ্রীকে কখনোই শাড়িতে দেখেনি সে, আজই প্রথম। সকালে কেবল শখ করেই শাড়িটা কিনেছিল রৌদ্রীর জন্য। এখন মনে হচ্ছে তার শখ করাটা সার্থক। মৌ হাত ধরে নীরাদের পাশে বসালো রৌদ্রীকে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল নীরাদ। সচেতনভাবে রৌদ্রীর দিকে মাথা ঝুঁকালো সে। চাপা গলায় বলল, তোমাকে তো খুব সুন্দর লাগছে। নীরাদের মুখে তুমি শুনে অদ্ভুত ভালো লাগলো রৌদ্রীর। নীরাদের থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও নীরাদ সবসময় তাকে আপনি বলেই ডাকত কিনা। লজ্জায় কিছুই বলতে পারল না রৌদ্রী। নীরাদের হাতে আংটি দিল মনিরা। এক হাতে আংটি দিয়ে আরেক হাতে এগিয়ে দিল রৌদ্রীর দিকে, এগিয়ে দিল নীরাদ। আলতো করে নীরাদের হাতের উপর হাত রাখল রৌদ্রী। নীরাদ আংটি পরিয়ে দিতেই বড়রা আলহামদুলিল্লাহ বলে উঠল। হেসে উঠল নীরাদ। নিজের হাত বাড়িয়ে দিলে রৌদ্রীও আংটি পরিয়ে দেয় তাকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবের বিভিন্নভাবে ছবি তুলছিল মৌ। আংটি পর্ব শেষ হতেই দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ব্যস্ত ভঙ্গিতে বলল, এই এখন আমি ওদের ছবি তুলবো। রপু, তুমি একটু চেপে বসো না, আর ভাইয়া আপনিও। রৌদ্রী না চাপলেও নীরাদ চেপে বসলো রৌদ্রীর দিকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল, এত লজ্জা পেলে হবে, একটু তো হাসো। বেশ কিছু ছবি তুলে মৌ তারপর ক্যামেরাটা আবিদের দিকে এগিয়ে দেয়। বলে, আমার কিছু ছবি তুলে দিত ভাইয়া, তোদের চক্করে আমারই ছবি তোলা হলো না। বোনের কাণ্ডে না হেসে পারে না আবিদ। ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে। সবাই খাওয়া দাওয়া করছে। এতক্ষণ সেখানেই ছিল রৌদ্রী। সবাই একটু ব্যস্ত হতেই উপরে উঠে যায় রৌদ্রী। নিজের রুমের সামনে দাঁড়িয়ে নিচু হয়ে শাড়ি টেনে ঠিক করে নেয়। শাড়ি পরতে অসুবিধা হয় তোমার? পিছন থেকে নীরাদের কণ্ঠ শুনে হকচকিয়ে যায় রৌদ্রী। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না আসলে সচরাচর পড়া হয় না তো, তাই আসলে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ও তাহলে বিয়ের পর শাড়ি পরার প্ল্যান ম্যাডামের? একটা ডোন্ট কেয়ার ভাব নেয় রৌদ্রী। সবসময় কি তাকে লজ্জায় ফেলবে নাকি নীরাদ? হ্যাঁ, তো আপনার কোনো সমস্যা? না তো, আমার কোনো সমস্যা নেই। বলে হেসে দেয় নীরাদ। এ যেন তৃপ্তির হাসি। রাতের বেলা বেলকনিতে দাঁড়িয়ে আছে নীরাদ। মনে মনে ভাবছে, আর মাত্র কিছুদিন রৌদ্রী, তারপরে তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে পাবো। পুরো ছাদ সাজানো হচ্ছে ফুল দিয়ে, লাইটিং করা হচ্ছে আনাচে কানাচে। নীরাদ বাসার ছাদটা বেশ সুন্দর আর বড়, এজন্য এখানেই হলুদ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিয়েতে অযথা খরচ করা রৌদ্রীর পছন্দ না, তাই কিছুটা সাধারণভাবেই বিয়েটা করতে চায় সে। মৌ কালকে এখানেই থেকে গিয়েছিল। বিকেল হতেই রৌদ্রীকে জোর করে বসিয়ে সাজাতে শুরু করে সে। করুণ কণ্ঠে রৌদ্রী বলে, বোন বেশি সাজ দিস না প্লিজ, ভূতের মতো সাজার থেকে না সাজাই ভালো। ধুর, আমি কি তোমাকে ভূত সাজাবো নাকি? জবাবে জোরপূর্বক হাসল রৌদ্রী। প্রথমত সাজগোজ তার অপছন্দ না হলেও তেমন পছন্দও না। দ্বিতীয়ত ঘন্টার পর ঘন্টা বসে বসে মেকআপ করার মতো ধৈর্য তার নেই। সে বরাবরই খুব অস্থির একটা মেয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছিল নীরাদ। পরনে তার হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। তাড়াতাড়ি চুলটা ব্রাশ করে ফোন হাতে সোজা ছাদে গেল সে। তাদের কোনো আত্মীয় নেই, শুধু তার মা আর সে। নীরাদের বাবা মা ভালোবেসে পরিবারের অসম্মতিতে বিয়ে করেছিল। তারপর থেকেই তাদের সাথে পরিবারের কারো কোনো সম্পর্ক নেই। ছাদে যেয়ে লাইটিংয়ের কাজ দেখছিল নীরাদ। রৌদ্রীর যেহেতু জমকালো সাজ পছন্দ নয়, তাই হালকা আলোই ছাদটাকে স্নিগ্ধ করে তোলার প্রচেষ্টা। হলুদ রং আর সাদা পাড় দেয়া একটা শাড়ি পরেছে রৌদ্রী। পরনের গহনাগুলো গোলাপ ফুলের, আর্টিফিশিয়াল ফুল নয়, একদম তাজা ফুল। হলুদ শাড়ির সাথে লাল গোলাপের গহনাগুলো যেন একটু বেশি মানিয়ে গেছে। নিজেকে আয়নায় দেখে মৃদু হাসল রৌদ্রী। তার আজকে হলুদ, তাও আবার নীরাদের সাথে। ভাবতেই কেমন অবাক লাগছে। এই তো কয়দিন আগেই আকস্মিকভাবে তার সাথে নীরাদের দেখা হয়েছিল। জীবনের অতি অনাকাঙ্ক্ষিত অধ্যায়গুলো মনে হয় এমন হঠাৎ করেই হয়। নীরাদের বাসায় ঢুকতেই মনিরা এগিয়ে আসলো। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগছে মা। মনিরার কথা শেষ হতে না হতেই মৌ কট করে বলল, আরে আন্টি, আপনার ছেলের পছন্দ আছে বুঝলেন? থতমত খেয়ে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে কি! মৌয়ের কথায় শব্দ করে হেসে দিল সবাই। এই ফুলগুলো নিচে রেখে আসো আর তারগুলো সরাও।
দেখতে বাজে লাগছে। আর এতটুকু বলেই থেমে গেল নীরাদ। রোদ্রিকে দেখে থমকে গেল, যেন সাক্ষাৎ ফুলপরি। ছাদের ডেকোরেশন দেখে মুগ্ধ রোদ্রি। এত সুন্দর লাগছে, শুধু ফুল আর লাইট দিয়েই সাজানো, তবুও অসম্ভব সুন্দর। রোদ্রি আর নীরাদ বসলে বেশ কয়েকটা ছবি তুলে নিল মৌ। সমস্যা কি তোমার? নীরাদের এমন রাগী গলা শুনে দ্রুত ওর দিকে তাকালো রোদ্রি। জি মানে? মানে এত জ্বালাচ্ছ কেন? হ্যাঁ, রোদ্রির মুখটা চুপসে গেল, করুণ কণ্ঠে বলল। আপনি এভাবে বলছেন কেন? আমি কি করেছি? রাগী ভাবটা আর ধরে রাখতে পারল না নীরাদ, হেসে দিল। আদর মাখা কণ্ঠে বলল। করেছো তো, ইনফ্যাক্ট এখনো করছো। এই যে আমাকে বারবার পাগল করছো, আমার মাথার ভেতর সারাক্ষণ ঘুরঘুর করছো। তোমার রূপে যে আমি বারবার মুগ্ধ হচ্ছি রোদ্রি। কি করা যায় বলো তো? রোদ্রি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে ভেবেছিল নীরাদ আসলেই রাগ করেছে। কিছু লাগবে না, আপনি তাকিয়ে না আমার দিকে। না তাকালেই তো হয়। তাকাবেও না, মুগ্ধ হবে না। বলে একটা গা জ্বালানো হাসি দিল রোদ্রি। আমার বউয়ের দিকে আমিই তাকাবো না? রোদ্রি হাসি বন্ধ করে। নীরাদ বউ বলায় লজ্জায় আড়ষ্ট হয়ে যায় রোদ্রি। বউ? হ্যাঁ, বউই তো। সে বউ, তার নীরাদের বউ। নীরাদ আবারও হাসে, তার লজ্জাবতীর কানে ফিসফিসিয়ে বলে। এত লজ্জা রাখো কোথায় বউ? আপনার মাথায়। চুপ করেন তো। এভাবেই বিভিন্ন খুনসুটির মধ্য দিয়ে সবার হলুদ লাগানো শেষ হয়। সবার চোখ ফাঁকি দিয়ে রোদ্রির গালে হলুদ লাগিয়ে দেয় নীরাদ। হলুদ করে ফিরতে বেশ দেরি হয়ে যাওয়ায় বাসায় ফিরে গোসল করেই ঘুমিয়ে গিয়েছিল রোদ্রি। সকালে ঘুম থেকে উঠতেই দেখলো মৌ পাশে নাই, ওর সাথেই তো ঘুমিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 11টা বাজে। এত বেলা হয়ে গেছে, অথচ ওকে কেউ ডাকেনি কেন? নিচে নেমে দেখলো ওর চাচা চাচিরা সবাই আছে, সকালেই হয়তো চলে এসেছে। সন্ধ্যায় ছোট আয়োজন করে রোদ্রির বিয়ে পড়ানো হবে। যদিও রিদানের ইচ্ছা ছিল বোনের বিয়ে ধুমধাম করে দিবে, তবে রোদ্রির ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছে সে। হঠাৎই মৌ দৌড়ে আসলো, উৎফুল্লভাবে বলল। চলো চলো আপু, তোমাকে মেহেদি লাগিয়ে দিই। মৌয়ের কথার মাঝেই মীরা বলল। আরে মেয়েটা কিছু খাক আগে, নাস্তাটা করে নে, তারপর না হয় মেহেদি লাগিয়ে দিস। এমনিও আজকে বিশেষ একটা দিন, বিভিন্ন কাজে পরে খাওয়ায় হবে না। বলে একটা বোকা বোকা হাসি দিল মৌ। বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে রোদ্রির। মৌ বসে বসে গভীর মনোযোগ দিয়ে মেহেদি লাগাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিখুঁতভাবে রোদ্রির হাতে মেহেদি লাগাতে পারাটাই তার জীবনের মূল লক্ষ্য। রোদ্রি অধৈর্য গলায় বলল। মৌয়ার কত লাগাবি? হয়েছে তো, অনেক সুন্দর লাগছে। আরে ধুর, চুপ থাকো তুমি। ভাইয়া বলে দিয়েছে আমাকে পুরো 2 হাত ভরে মেহেদি লাগিয়ে দিতে। যদি না লাগাও তাহলে জোর করার পারমিশনটাও দিয়ে দিয়েছে, বুঝলা? শো, এখন নো কথাবার্তা। মৌয়ের কথায় রোদ্রি অবাক হওয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভ্রুকুচকে বিস্মিত নয়নে বলল। মানে? মৌয়ের হুঁশ ফিরল এতক্ষণে। কোনো কথাই পেটে চেপে রাখতে পারে না সে। নীরাদ তাকে বলেছিল রোদ্রিকে না বলতে, তবুও সে বলেই দিল। জিভে কামড় দিয়ে বলল। না কিছু না। উনি তোকে কি বলেছেন? কাচুমাচু হয়ে গেল মৌ। আসলে আপু, ভাইয়া বলেছে তোমাকে মেহেদি লাগিয়ে দিয়ে সুন্দর করে ছবি তুলে তাকে পাঠাতে। তোমাকে অবশ্য বলতে নিষেধ করেছিল, কিন্তু আমি তো বলেই দিলাম। বাদ দাও, তুমি ভাইয়াকে না বললেই হবে। আচ্ছা, বলবো না। বলে মুচকি হাসলো রোদ্রি। তার কেমন যেন খুশি খুশি লাগছে, জানি না কেন, কিন্তু খুবই খুশি লাগছে। ফোনের স্ক্রিনে থাকা ছবিটাতে রোদ্রির মেহেদি রাঙা হাত দুটোর দিকে চেয়ে আছে নীরাদ। মেহেদির মাঝেই তার নামটা ফুটে আছে। হ্যাঁ, অবশেষে তার প্রেয়সীর হাতে তার নাম। কোমল হাত দুটো মেহেদির রঙে কেবলমাত্র তার জন্যই রাঙানো হয়েছে। বধূবেশে শুধু তার জন্যই অপেক্ষা করবে তার প্রেয়সী। ভালোবাসাটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার কথাটা ভাবতেও কেমন প্রশান্তি অনুভূত হয়। কনের সাজে একদম পুতুলের মতো লাগছে রোদ্রিকে। লাল বেনারসি তার গায়ে, মোটামুটি ভারী সাজ, গয়নাগাটি পরানো, পুতুলের মতোই বসে আছে সে। নিজে কাজে চলে এসেছে। নীরাদরাও হয়তো চলে আসবে কিছুক্ষণ পরেই তার মানুষটার অর্ধাঙ্গিনী হয়ে যাবে সে। তাদের অপ্রকাশিত ভালোবাসা পবিত্রতা পেয়ে যাবে। 3 বার কবুল বলে বিয়েটা হয়ে গেল রোদ্রি আর নীরাদের। এখনও নীরাদকে দেখার সুযোগ হয়নি রোদ্রির,
কাজী তার সম্মতি নিতে উপরে এসেছিল। সে কবুল বলে সাইন করে দিতেই নিচে চলে গেছে। সবার সাথে হাসি মুখেই কথা বলছে নীরাদ। অবশেষে তাদের বিয়েটা হয়ে গেছে। কিন্তু রোদ্রি এখনও নিচে নামছে না কেন? সে কি বুঝতে পারছে না তাকে বধূবেশী দেখার জন্য নীরাদ কতটা উদগ্রীব? অপেক্ষার প্রহর শেষ হলো দুজনেরই। রোদ্রিকে নীরাদের পাশে বসানো হলো। নীরাদ জানে রোদ্রি বরাবরই বেশি লজ্জা পায়। আজকেও তার ব্যতিক্রম না, উল্টো আজ তো লজ্জা পাওয়ার পরিমাণটা একটু বেশি। বউ বলে কথা, যদিও এই লজ্জা পাওয়াটাকেও ভীষণ ভালো লাগে নীরাদের। ছবি তোলার জন্য একটু ক্লোজ হতে বললে নীরাদ এক হাত দিয়ে রোদ্রিকে পিছন দিয়ে জড়িয়ে ধরে। ধীর কণ্ঠে বলে, এত লজ্জা না পেয়ে ক্যামেরার দিকে তাকান মিসেস নীরাদ। রোদ্রি হেসে দেয়। নীরাদ মুগ্ধ হয়ে দেখে সে হাসি, নিজেও হেসে দেয়। এ যেন প্রাপ্তির হাসি, একরাশ পূর্ণতায় পরিপূর্ণ হাসি। গোলাপ দিয়ে সাজানো নীরাদের ঘর। বিয়ের শাড়ি পরে বিছানার মাঝখানটায় বসে আছে রোদ্রি। চোখে মুখে ভর করেছে একরাশ লাজুকতা। দরজা খোলার আওয়াজে মুখ তুলে তাকায় রোদ্রি। নীরাদ এসেছে। দরজাটা লাগিয়ে দিয়ে রোদ্রির দিকে দৃষ্টি দিল নীরাদ। গুটিসুটি হয়ে বিছানায় বসে আছে সে। ধীর পায়ে রোদ্রির পাশে যেয়ে বসে নীরাদ। হাত বাড়িয়ে রোদ্রির হাত দুটোকে আবদ্ধ করে। আই নো যে এটা একটু অদ্ভুত, কিন্তু তোমাকে কখনোই সেইভাবে বলা হয়নি। সবাই তো বিয়ের আগে প্রপোজ করে, আমি না হয় একটু অন্যরকম করে বিয়ের পরেই প্রপোজ করলাম। একটু থেমে বললাম, তোমাকে কখন এতটা ভালোবেসে ফেলেছি জানি না, তবে তুমি আমার প্রতিটা শিরায় শিরায় মিশে গেছো। তুমিহীন আমিকে ভাবতেও আমার ভয় লাগে। সবসময় আমার পাশে থেকে এভাবেই আমাকে গুছিয়ে রেখো। এই একগুচ্ছ ভেজা গোলাপের সঙ্গে আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। রোদ্রির চোখ দিয়ে নোনা স্রোত বেয়ে পড়ে। বৃষ্টির পানির সাথে মিশে যায় সেই পানি। কাপা হাতে ভেজা গোলাপগুলো নেয় সে। নীরাদের পাগলামিতে আজ বিস্মিত সে। নীরাদ দাঁড়িয়ে যায়, দুহাতে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় রোদ্রিকে। নেশাভরা কণ্ঠে বলে, তোমাকে আমি সুস্থ মানুষের মতো ভালোবাসতে পারবো না, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। রোদ্রি লজ্জায় নীরাদের বুকে মুখ লুকায়। লোকটা সব সময় লজ্জায় ফেলে তাকে। নীরাদ দুহাত রোদ্রির দুই গালে রাখে। রোদ্রির মুখটা বুক থেকে উঠিয়ে নেয়। শীতে রোদ্রির ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। রোদ্রির কাপা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় নীরাদ। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে রোদ্রি। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, সেই সাথে বাড়ছে তাদের ভালোবাসার গভীরতা।